আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? জি। আচ্ছা, আমি তাহলে শুরু করছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি রোবো-আড্ডার ক্যাম্পাস রিপ্রেজেন্টেটিভদের নিয়ে আয়োজিত ওয়ার্কশপের তৃতীয় দিনে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন করোনা মহামারীর এই দুর্যোগপূর্ণ সময়ে। আজকে ওয়ার্কশপের পুরোটা সময় জুড়ে হোস্ট হিসেবে আছি আমি নাবিলা নাহিয়ান, রোবো-আড্ডার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন ক্যাম্পাস অ্যাম্বাসেডর। আশা করি আমাদের গত দুটি ওয়ার্কশপ আপনারা খুবই এনজয় করেছেন এবং জানতে পেরেছেন মাইক্রোকন্ট্রোলারের প্রকারভেদ এবং কিভাবে কাজ করা হয়। আজকে আমরা কিছু বেসিক ইলেকট্রনিক কম্পোনেন্ট দেখব যা আমাদের মাইক্রোকন্ট্রোলারের ইনপুট বা আউটপুটের জন্য ব্যবহার করা যেতে পারে। আমাদের আজকের ওয়ার্কশপের মেন্টর হিসেবে আছেন সিফাত শিকর, মোল্লা আহমেদ হাসান এবং হাবিব মোহাম্মদ। আমরা ওয়ার্কশপ একটু পরেই শুরু করছি, তার আগে আপনাদের জানিয়ে রাখছি যে ওয়ার্কশপে পুরোটা সময় আপনারা আপনাদের অডিও এবং ভিডিও অফ রাখবেন যদি আপনাদের মেন্টর না বলেন, এবং কোনো কোশ্চেন যদি থাকে তাহলে সেটা চ্যাট বক্সে লিখে রাখতে পারেন অথবা আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। আমরা পরে আপনাদের কাছ থেকে কোশ্চেনগুলো নিব। আমাদের একটা কিউএন সেশন হবে, সেখানে আপনারা আপনাদের কোশ্চেন করতে পারেন। এখন আমি আমাদের ওয়ার্কশপের প্রথম স্পিকার সিফাত শিকর ভাইকে অনুরোধ জানাচ্ছি আমাদের ওয়ার্কশপটি শুরু করার জন্য। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ নাবিলা নাহিয়ানকে। আসসালামু আলাইকুম। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি সৈয়দ সিফাত আহমেদ, বর্তমানে অধ্যয়নে আছি ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউশনে। রোবটদের আজকের এই বিশেষ ওয়ার্কশপে আজ আমরা আলোচনা করব বেসিক ইলেকট্রনিক্স নিয়ে। গত 2 দিন ধরে আলোচনা করা হয়েছিল মাইক্রো কন্ট্রোলার নিয়ে। মাইক্রো কন্ট্রোলার কি, এটা বলতে গেলে বলা যায় যে এটি একটি সিস্টেমের ব্রেইন। আজ এখন আমরা জানবো সেই ব্রেইনের সাথে আর কি কি বেসিক কম্পোনেন্ট থাকা লাগবে এবং এর ইনপুট আউটপুটে কি কি কম্পোনেন্ট যোগ করা যেতে পারে। যেমন ধরো, তুমি ছোটখাটো একটা প্রজেক্ট চাচ্ছ, 5 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই। এখন তুমি কি করলা, নেটে সার্চ দিলা হাউ টু মেক এ 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই। তারপরে এখন একটা সার্কিট আসলো, সেই সার্কিটটা তুমি দেখলা, সেই কম্পোনেন্টের একটা লিস্ট বানালা, দোকানে গেলা, দোকানদারকে তুমি বললা আমার এইসব কম্পোনেন্ট লাগবে। তারপর সেই কম্পোনেন্ট গুলো তুমি বাসায় এনে সেই ছবি অথবা সেই সার্কিট ডায়াগ্রাম দেখে তুমি প্রজেক্ট শুরু করলা। তারপর যদি সেই প্রজেক্ট এখন হয়ে যায় তাহলে তো তুমি অনেক খুশি হলে। আর যদি এখন না হয় তখন তুমি এখানে ভেঙে পড়বে, কারণ তুমি যে একটা প্রজেক্টটা হাতে নিয়েছিলে সেই প্রজেক্টটা সফল হলো না। এখন সেক্ষেত্রে তুমি বলতে পারো যে হয় সার্কিটটি ভুল ছিল, নয়তো সেই ছবিটা ভুল ছিল। কিন্তু দেখা গেল যে একটা ছোট্ট একটা ক্যাপাসিটর ভুলভাবে কানেকশন দেওয়ায় বা ঠিক মান যদি তুমি কিনতে ভুল করো, তখনই কিন্তু সেই সার্কিটটি আর তোমার মিলবে না। কারণ ইলেকট্রিক্যাল সার্কিট এমন একটি বিষয় যেখানে ক্ষুদ্র একটা মানের পরিবর্তনের কারণেই বিরাট একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। এখন তুমি যদি ক্যাপাসিটর বা সেই অন্যান্য কম্পোনেন্টের যদি তুমি বেসিক জানা থাকতো, তাহলে তুমি খুব সহজেই সেই ভুলটা ধরে নিতে পারতে এবং পরবর্তী স্টেপ তোমাকে কি কি নিতে হতে পারে সে বিষয়টা তুমি জানতে পারতে। সেজন্য সবার আগে আমাদের এই বেসিক গুলো আলোচনা করা আগে বেশি দরকার। এছাড়া বই পত্র, ইন্টারনেটে আমরা অনেক তথ্য পেয়ে থাকি, শুধু সেগুলো পড়ে গেলাম আর লিখে গেলাম, শুধু সেটা করলেই হবে না, সাথে সাথে এটার বাস্তব প্রয়োগটা যেন অবশ্যই জরুরি। তাহলে চলো আজকে আমরা শুরু করি আজকের এই ওয়ার্কশপ বেসিক ইলেকট্রনিক্স। আচ্ছা, বেসিক ইলেকট্রনিক্স এর ফার্স্টে আমাদের একটা মূল থিম আসে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স দিয়ে। বর্তমানে আমাদের যে যুগ সেটা হচ্ছে প্রযুক্তির যুগ এবং প্রযুক্তির যুগে বলতে গেলে সবকিছুই চলছে ইলেকট্রনিক্স এর উপর বেস করে। আজ আমরা মোবাইল, ল্যাপটপ, টিভি সহ আরো কত কিছু ব্যবহার করছি, এগুলো বলতে গেলে সবই ইলেকট্রনিক্স এর এক একটি অবদান। এখন তার মানে বলতে গেলে বোঝা যাচ্ছে যে প্রযুক্তি এখন এমন একটা পর্যায়ে এসেছে যেখানে ইলেকট্রনিক্স এর ভূমিকাটাই মুখ্য হয়ে দাঁড়িয়েছে। যেহেতু এই বিশাল একটা অবদান আছে, সেহেতু আমাদের এখন জানতে হবে যে ইলেকট্রনিক্সটা আসলে কিভাবে কাজ করে বা এর ভিতরের মেইন মেকানিজমটা কি। আচ্ছা, এখন আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স দুটা কনসেপ্ট আনা হয়েছে। এখন তার মানে কি এই দুটা জিনিসই কি সেম জিনিস, নাকি জাস্ট আমরা যে কোনো একটার নাম ব্যবহার করলেই বুঝে যাবো যে হ্যাঁ এটা সেই জিনিস? এই যে দুটা শব্দ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, যার নাউন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক,
মেইনলি, যার নাউন ফরম্যাটটাই হচ্ছে ইলেকট্রনিক্স। এখন এই এস এর একটা সামান্য পার্থক্যের জন্য অনেক কিছুই বুঝতে ভুল হতে পারে। এই যে এখন এই দুটা যে শব্দটা গেল, এই দুটা শব্দের মধ্যে আগে আমাদের মেইন ডিফারেন্সটা এখন আমাদের খুঁজে বের করতে হবে। আচ্ছা, বর্তমানে আমাদের এখন চোখের সামনে যা যা যন্ত্রপাতি দেখা যায়, হয় সেগুলো হয় থাকে টিভি, নয়তো ফ্রিজ, লাইট, ল্যাপটপ, কম্পিউটার এবং আরো অনেক কিছু জিনিস আমাদের চোখের সামনে দেখি। এখন এই যে এত সব জিনিস আছে, এখন এর মধ্যে তো কিছু জিনিস তো ইলেকট্রিক্যালও আছে, কিছু জিনিস তো ইলেকট্রনিক্সও আছে। এখন আমরা কিভাবে বুঝবো আসলে যে কোনটা ইলেকট্রিক্যাল অথবা কোনটা ইলেকট্রনিক্স? এটা কি তোমরা কেউ বলতে পারবে? এনিওয়ান? আচ্ছা, সেই বিষয়ে তাহলে আমরা পরে কথা বলবো এখন, কারো যদি আবার কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, এখন তাহলে আমরা প্রথমেই একটা কথা বলা যেতে পারে যে অনেক সময় আমরা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অনেকে আবার মুখস্থ করে থাকি যে হ্যাঁ এই কোম্পানিগুলো ইলেকট্রিক্যাল অথবা এই কোম্পানিগুলো ইলেকট্রনিক্স। কিন্তু আসলে এই মুখস্থ করে থাকলে সবকিছু হবে না, এটার বেসিকটা বুঝতে হবে। আচ্ছা, প্রথমে আমরা ধরে নেই এই যে ফ্যান অথবা ল্যাপটপটা, এই ফ্যান একটা কনসেপ্টে চলে আর ল্যাপটপটা আমাদের আরেকটা কনসেপ্টে চলে। ফ্যানটাকে আমরা বলবো ইলেকট্রিক্যাল ফ্যানটাকে আমরা বলবো ইলেকট্রিক্যাল ডিভাইস, এবং আমরা যে ল্যাপটপ অথবা মোবাইল চালাচ্ছি সেটাকে আমরা বলতে পারি ইলেকট্রনিক্স ডিভাইস। কিন্তু কথা হচ্ছে কেন বলবো এটা কি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, এটাকে তো ইলেকট্রিক্যালও বলা যেত। আচ্ছা, এখন সেটা যদি বুঝতে হয়, তার মেইন যে রুট সেটা হচ্ছে পরিবাহিতা নিয়ে। আমরা সবাই জানি যে পরিবাহী হচ্ছে এমন একটা ধর্ম যার মাধ্যমে তড়িৎ প্রবাহ সহজেই এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহ হতে পারে, অর্থাৎ কম বাধাপ্রাপ্ত হয়। সেটাকে আমরা বলি তড়িৎ পরিবাহিতা। এখন এই তড়িৎ পরিবাহিতা হচ্ছে একটা সংজ্ঞা জাস্ট। এখন এগুলোর তো বিভিন্ন ধরনের প্রকারভেদ থাকতে পারে। এখন এই প্রকারভেদ গুলোর মধ্যে আমরা জানি সুপরিবাহী এবং কুপরিবাহী। আচ্ছা, সুপরিবাহী কি জিনিস? যেসব বস্তুর মাধ্যমে মনে করো বিদ্যুৎ খুব সহজেই প্রবাহিত হতে পারছে সেটাকে আমরা বলতে পারি সুপরিবাহী। যদি খুব সহজে বোঝাতে হয় তার মানে কি দাঁড়াচ্ছে, লোহা, লোহাকে যদি আমরা ধরি তার মানে কি লোহার মাধ্যমে খুব সহজেই বিদ্যুৎ পরিবহন করতে পারে। অথবা তামার তারের মধ্যে তো খুব সহজেই ইলেকট্রিসিটি পাস করতে পারে। এবং আরেক ধরনের প্রকার আর থাকতে পারে, সেটা কুপরিবাহী বা যেটাকে আমরা অন্তরক বলে থাকি। অন্তরক কি? যার মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, মানে কি বিদ্যুৎ প্রবাহে বাধা সৃষ্টি করে। সে বাধা সৃষ্টি কি হতে পারে? কাঠ হতে পারে, প্লাস্টিক হতে পারে, অথবা তুলাও হতে পারে, যেগুলোকে আমরা ইংলিশের নাম দিয়ে থাকি ইনসুলেটর। এবং এই নামটার সাথে আশা করি সবাই পরিচিত যে ইনসুলেটর আসলে কি জিনিস। আচ্ছা, এই যে সুপরিবাহী আর কুপরিবাহী দুটা দুটো টাইপ গেল, এই দুটো টাইপের মাঝে আরেকটি টাইপ আছে, সেই টাইপটাকে আমরা নাম বলে থাকি অর্ধ পরিবাহী। আচ্ছা, অর্ধ পরিবাহী তাহলে কি জিনিস? যে বস্তুটা সুপরিবাহীও না একবারে, কুপরিবাহীও না একবারে, দুটার মাঝামাঝি অবস্থানে আছে। তাহলে যে বস্তুর মধ্য দিয়ে একটা নির্ধারিত মাত্রার বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাকে আমরা বলতে পারি অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী যদি উদাহরণ বলা যেতে পারে, এখন হয়তোবা তোমরা কেউ বুঝবা কেউ বুঝবে না, সেটা হচ্ছে সিলিকন অথবা জার্মেনিয়াম নাম। এই দুইটা নাম হয়তোবা তোমরা রসায়ন বিজ্ঞানে পড়ে থাকতে পারো, যেগুলো সম্বন্ধে আরো গভীর বিস্তারিত অন্য সময় আলোচনা করা যাবে। তার মানে এটা এখন বর্তমানে একটা মাঝামাঝি অবস্থানে একটা আছে। এই মাঝামাঝি যারা আছে তাদের নিয়ে আজ আমরা মূলত আলোচনা করব, যার উপর আধুনিক যুগের আবির্ভাব হয়েছে। এই অর্ধপরিবাহীরই আরেকটা টার্ম ইংলিশে আমরা যেটাকে বলি সেমিকন্ডাক্টর। এখন মাথায় প্রশ্ন আসতে পারে, অর্ধপরিবাহীটা থেকে কি লাভ যদি আমার সুপরিবাহী একটা পুরোপুরি ভালো বস্তু থাকে? তো সেটার কথাতে আমরা পরে আসছি। যেহেতু আমরা সুপরিবাহী এবং কুপরিবাহী এবং অন্তরক এই তিনটি বিষয় বুঝে গেছি, সো আমাদের কাছে একটা বিষয় খুব ইজিলি বোঝা যাবে এখন কোনটা ইলেকট্রিক্যাল আর কোনটা ইলেকট্রনিক্স। আচ্ছা, তার মানে সারমর্ম আমরা এটা বলতে পারি যেসব ডিভাইস পরিবাহী দিয়ে মূলত তৈরি সেগুলোই হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস। যেমন বলতে পারি হচ্ছে ফ্যান। আর ফ্যান কি জিনিস? এখন ফ্যানের মধ্যে কি থাকে? মেইন মোটর থাকে। এখন মোটর তো তোমরা সবাই নাম শুনেছো, এবং কেউ কেউ হয়তোবা গাড়ির ভেঙে সেই মোটরটাও হয়তোবা কেউ কেউ ভেঙে দেখেছো। সেই মোটরের ভিতরে কি থাকে? জাস্ট তার পেঁচানো থাকে। এই তার কি? তার হচ্ছে একটা সুপরিবাহী। যেহেতু এটা সুপরিবাহী দিয়ে পুরোপুরি তৈরি, সুতরাং এটি আমরা বলতে পারি এটি একটি ইলেকট্রিক্যাল ডিভাইস। এবং অপরদিকে কেউ যদি মোবাইল কম্পিউটার কোনো সময় ভেঙে থাকে, আসলে এটা তো
অনেক দামি বস্তু, যার ফলে কেউ সহজে ভাঙে না, অথবা আমরা অনেক সময় মেকানিকের দোকানে দেখি এগুলা ভাঙা অবস্থা থাকে। ওই সবুজ বোর্ডের মাধ্যমে মধ্যে যে ছোট ছোট কম্পোনেন্ট গুলো থাকে সেগুলো হচ্ছে মূলত অর্ধপরিবাহী দ্বারা তৈরি, মানে সেমিকন্ডাক্টর দ্বারা তৈরি, এবং সেটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রনিক্স। তাহলে আমরা এখন এটুকু বিষয় ক্লিয়ার হলাম যে কোনটা ইলেকট্রিক্যাল আর কোনটা ইলেকট্রনিক্স। এখন আমরা অনেক সময় রাস্তাতে বের হওয়ার সময় তোমরা খেয়াল করেছো কিনা যায় না, তো অনেক সময় আমরা দোকানে দেখি যে ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ, কখনো কখনো দেখি যে সোহাগ ইলেকট্রনিক্স, অমুক ইলেকট্রনিক্স। এগুলোর মধ্যে আসলে মেইন পার্থক্যটা কোথায়? মেইন পার্থক্যটা হচ্ছে ইলেকট্রিক্যাল যেগুলো ওয়ার্কশপ সেগুলোতে মেইনলি এসব কয়েল বা কন্ডাক্টর, তার এইসব পেঁচানোর জিনিস নিয়ে কাজ করে। আর ইলেকট্রনিক্স এর বিষয়গুলো তো বোঝা যাচ্ছে, যেগুলা মোবাইল সারে, ল্যাপটপ সারে, টিভি সারে, এইসব বিষয়গুলা। আচ্ছা, আবার কিছু কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক দুটো কম্বিনেশনে তৈরি। যেমন আমরা ছবিতে যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটি মাইক্রোওয়েভ। এখন মাইক্রোওয়েভে কি থাকে? আমরা মাইক্রোওয়েভে খাবার গরম করি। খাবার গরমটা কিভাবে হয়? নিশ্চয়ই এখন কোনো একটা যান্ত্রিক প্রক্রিয়া থাকে, সেই যান্ত্রিক প্রক্রিয়াটা বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক। এত কঠিন নাম এখন আপাতত মনে রাখার দরকার নাই। জাস্ট আমরা এটা কি করি, ইলেকট্রোম্যাগনেটিক হচ্ছে একটা ইলেকট্রিক্যালের একটা কম্পোনেন্ট যার মাধ্যমে খাবার গুলা গরম হয়ে থাকে। ভালো কথা। এখন এটাকে আমরা বলতে পারি তাহলে ইলেকট্রিক্যাল, যেহেতু এই যে কয়েল দেখছো, ওই কয়েলের সাথে তার পেছনে, এটাকে আমরা বলতে পারি ইলেকট্রিক্যাল একটা টার্ম। এখন ইলেকট্রনিকটা কই থেকে আসলো? ইলেকট্রনিকটা কই থেকে আসলো? যে আমরা যে বাটন চাপ দিচ্ছি 1 2 3, অথবা যে আমরা টাইম সেট করে দিচ্ছি, এই জিনিসটা পুরো প্রক্রিয়াটা চলছে কিন্তু এই সার্কিট বোর্ড দিয়ে। এই সার্কিট বোর্ড যেহেতু আমরা দেখে সুতরাং আমরা ধরে নেবো যে এটা অবশ্যই একটা ইলেকট্রনিক জিনিস। সুতরাং কিছু কিছু জিনিস ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক কম্পোনেন্ট দুটা মিলে তৈরি হয়। আবার অনেক সময় দেখা যায় যে লিফট, খুব কমন উদাহরণ, লিফট কিভাবে চলে? লিফট মূলত মোটর দিয়ে চলে। মোটর মোটর সাথে একটা দড়ি বেঁধে দেওয়া থাকে, সেই দড়িটা দিয়ে টান দেয় হচ্ছে লিফটটাকে। ঠিক সেরকম এখন দরজা যে খুলছে বা বন্ধ হচ্ছে, বা তুমি যে 1 2 3 4 ফ্লোর চাপছো, সেটা কাজ করছে কিভাবে? ভিতরে ইলেকট্রনিক যে সার্কিট আছে সেই সার্কিট দিয়ে। আবার আমরা অনেক সময় দেখি যে পাওয়ার গ্রিডের এখানে অনেক ছবি দেখানো হয়েছে। বলা হতে পারে তাহলে পাওয়ার গ্রিড কি? হ্যাঁ, পাওয়ার গ্রিডও হচ্ছে ইলেকট্রিক্যালের মধ্যেই পড়ে, তবে ইলেকট্রিক্যাল এটা একটা সাবসেকশন, সেটা হচ্ছে পাওয়ার সিস্টেম, যেটা মূলত একটু বেশি ডিপে চলে যায়। আপাতত আমরা এখানে এটা নিয়ে আলোচনা করছি না, তবে পাওয়ার সিস্টেমও ইলেকট্রিক্যালের মধ্যেই পড়ছে। আচ্ছা, এখন আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আছে হলো আমাদের এলিমেন্ট টাইপ। এখন আমরা কথা বলছি আসলে অ্যাক্টিভ এলিমেন্ট আর প্যাসিভ এলিমেন্ট নিয়ে। এই অ্যাক্টিভ এলিমেন্ট আসলে ওই যে ইংরেজির অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস চেঞ্জ, সেই ভয়েস চেঞ্জ না, এটা হচ্ছে ইলেকট্রিক্যালের ভাষায় অ্যাক্টিভ এন্ড প্যাসিভ কম্পোনেন্ট। এখন প্রথম পয়েন্টে আমরা যেটা আসতে পারি যে প্রোভাইড এনার্জি। আর অ্যাক্টিভ এলিমেন্টের প্রোভাইড এনার্জি হচ্ছে লং টার্মের জন্য, এবং প্যাসিভ এলিমেন্টের প্রোভাইড টাইম হচ্ছে শর্ট টার্মের জন্য। এখন এই লং টার্ম কি আর শর্ট টার্ম কি, এটা পরে আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব। সেকেন্ড পয়েন্টে আসছি। সেকেন্ড পয়েন্ট কি বলছি? ইন্টারনাল অ্যাম্প্লিফিকেশন প্রপার্টি। আচ্ছা, ইন্টারনাল অ্যাম্প্লিফিকেশন প্রপার্টি মানে হচ্ছে কিছু কিছু কম্পোনেন্ট ধর্ম এমন যে এরা নিজেদেরই বিবর্ধন করার ক্ষমতা আছে। ধরো যে তুমি একটা কোনো ডিভাইসকে একটা শব্দ দিলে, সে 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 সেই তার শব্দটাকে তার দ্বিগুণ অথবা তিনগুণ উচ্চ শব্দে পরিবর্তিত করলো। যেমন আমরা লাউড স্পিকার অথবা সাউন্ড বক্সের কথা কনসেপ্টটাই চিন্তা করি, তাহলেই হবে। এটার মানে কি দাঁড়াচ্ছে? সেই সেই ডিভাইসটার আহ, আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, যেগুলো সেই বস্তুটার নিজস্ব প্রপার্টি। কিন্তু প্যাসিভ এলিমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে সেই প্রপার্টিটা তার নিজস্ব না, তাকে কারো মাধ্যম দিয়ে আনতে হয় বা কেউ তাকে সাহায্য করে। আচ্ছা, আবার আমরা এর অ্যাক্টিভ এলিমেন্টের যে উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলো দেখলেই বুঝতে পারি আমরা। অপ অ্যাম্প, ট্রানজিস্টর সম্পর্কে পরবর্তীতে আলোচনা করা হবে। ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স। ভোল্টেজ সোর্স কি? ভোল্টেজ সোর্স হচ্ছে একটা সোর্স যে কনস্ট্যান্ট ভাবে একটা ভোল্টেজ সাপ্লাই দিতেই থাকে বা তড়িৎ প্রবাহ সাপ্লাই করতে থাকে। কারেন্ট সোর্স কি? এটা অল টাইম একটা কনস্ট্যান্ট কারেন্ট সাপ্লাই করতে থাকে। পরবর্তীতে আমরা জানবো। অপ অ্যাম্প কি? অপ অ্যাম্প হচ্ছে অপারেশন অ্যাম্পলিফায়ার, বা বাংলা যাকে বলা যেতে পারে বিবর্ধক হিসাবে কাজ করে একটি কম্পোনেন্ট। ভালো কথা। এখন প্যাসিভ এলিমেন্টের ক্ষেত্রে যদি আমরা যাই, প্যাসিভ এলিমেন্টের প্রথম উপাদান কি? রেজিস্টর কি করে? কারেন্টকে বাধা প্রদান করে, মানে কি অপোজ করে কারেন্টকে। ক্যাপাসিটর কি? ক্যাপাসিটর হচ্ছে আহ এনার্জি স্টোর করে রাখে কিছু সময়ের জন্য। ভালো কথা। তারপর আসে কি? ইন্ডাক্টর কি? ইন্ডাক্টর হচ্ছে এমন একটা কম্পোনেন্ট যে আবেশের মাধ্যমে ইলেকট্রিসিটি উৎপন্ন করে। মানে হচ্ছে যেমন অনেক সময় বলে থাকি সৎসঙ্গে স্বর্গবয়, অসৎসঙ্গে সর্বনাশ, অনেকটা এই কনসেপ্টের মতো, যে এই জিয়ের কারোর সাথে থাকে না, তবে এর সংস্পর্শে বিদ্যুৎ তৈরি হতে পারে। ট্রান্সফরমার ট্রান্সফরমারের বিষয়টা আসলে অনেক বেশি জটিল হয়ে যায়, তাও খুব শর্ট হিসাবে বলতে গেলে হচ্ছে ট্রান্সফরমার হচ্ছে এমন একটা কম্পোনেন্ট যেটা আমাদের হাই ভোল্টেজকে লো ভোল্টেজে রূপান্তর করে ঠিকই, কিন্তু তার পাওয়ারটা ঠিক রাখে। তার মানে দাঁড়াচ্ছে যে আমাদের
পি ইকুয়াল টু যে ভিআই, যে সম্পর্কিত এই সম্পর্কটা সে ঠিক রাখে, মানে অর্থাৎ ভোল্টেজ বাড়ালে কারেন্ট কমাবে, আর কারেন্ট বাড়ালে ভোল্টেজ কমাবে আর কি, এরকম একটা সম্পর্ক থাকে যেটা ট্রান্সফরমার মেনটেন করে। এখন ক্যাপাসিটর আর ভোল্টেজ সোর্সের মধ্যে যদি একটা কমন উদাহরণ যদি দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে যে ক্যাপাসিটর হচ্ছে কি, ধরো যে তোমার একটা নির্দিষ্ট সময় কিছু পরিমাণ টাকা ধারের দরকার হলো, তুমি কি করলে, তুমি আমার বন্ধুকে বলে যে আমার কিছু টাকা দরকার, সে তোমাকে কিছু সময়ের জন্য টাকাটা দিলো এবং সেই টাকাটা তোমাকে ব্যাক করতে হবে। কিন্তু কি, তোমাকে সেই টাকাটা তো তোমাকে ব্যাক করতে হয়, মানে তুমি শর্ট টার্মের জন্য তুমি উপকৃত হলা। ঠিক সেই রকম কনসেপ্টই ক্যাপাসিটর কাজ করে। ক্যাপাসিটরটা হচ্ছে খুব শর্ট টার্মের জন্য সে ভোল্টেজ সাপ্লাই দেয়, তবে যে পরিমাণ ভোল্টেজটা সাপ্লাই দেয় বা যে পরিমাণ শক্তিটা সে দেয় সেটি খুব হাই এনার্জি থাকে। যেমন আমরা ক্যামেরা ফ্ল্যাশের কথা চিন্তা করলে আমরা বুঝতে পারবো, ক্যামেরা ফ্ল্যাশ হচ্ছে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য হাই পরিমাণে লাইট দেয়। অপরদিকে আমাদের কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্সের দিকে যায়, তবে তবে কি, এখন সেই টাকাটা, ধার টাকাটা যদি আমি আমার মা বাবার কাছ থেকে নিই, অথবা তুমি যদি তোমার মা বাবার কাছ থেকে নাও, সেক্ষেত্রে কি হবে, মা বাবা তোমাকে সেই টাকাটা দেবে কিন্তু সেই টাকাটা তোমাকে কখনো ব্যাক করতে হবে না। তার মানে কি, তুমি এখানে একটা লং টার্ম একটা সলিউশন পাচ্ছ, যেটাকে আমরা বলতে পারি ভোল্টেজ সোর্স। এই হচ্ছে মূলত অ্যাক্টিভ এলিমেন্ট প্যাসিভ এলিমেন্ট। অনেক সময় বলতে পারো যে অ্যাক্টিভ এলিমেন্ট প্যাসিভ এলিমেন্ট কেন দরকার। অ্যাক্টিভ প্যাসিভ এই কারণেই দরকার যে অ্যাক্টিভ কম্পোনেন্ট গুলো প্যাসিভ এলিমেন্ট গুলো ছাড়া পারফেক্টলি কাজ করে না। আর তাছাড়া অ্যাক্টিভ কম্পোনেন্ট গুলোর দাম একটু তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে, যার কারণে প্যাসিভ এলিমেন্ট গুলো পরে যুক্ত করা হয়। আচ্ছা, নেক্সট টপিকস হচ্ছে সুইচ। সুইচ হচ্ছে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইজি একটা কনসেপ্ট, যেটা হচ্ছে যে বৈদ্যুতিক ডিভাইস গুলো হলো সুইচের হুকুমের গোলাম, মানে আমি যেটা হুকুম করব বা আমি তাকে যা কাজ করতে হবে সেটা ঠিক তাই কাজ করবে। মানে হচ্ছে সুইচের নির্দেশনার মোতাবেক ডিভাইস গুলো কাজ করে থাকে। এখন মোট কথা হচ্ছে তার মানে দাঁড়াচ্ছে, ইলেকট্রিক্যাল সুইচ হলো এক প্রকার কন্ট্রোলিং ডিভাইস বা যন্ত্র, যা একটি ইলেকট্রিক্যাল সার্কিটের কারেন্ট বা প্রবাহকে নিয়ন্ত্রণ করে থাকে। এবং এটাকে নিয়ন্ত্রণিং একটা সার্কিটও নিয়ন্ত্রণকারী কম্পোনেন্টও বলা যেতে পারে, বা কন্ট্রোলিং এলিমেন্টও বলা যেতে পারে। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের সুইচ আছে, এক একটা সুইচের কাজ এক এক রকম, সেটা আমাদের অবস্থা ভেদে আমাকে সুইচ ডিসিশন নিতে হবে যে কোন সুইচ আমরা ব্যবহার করব। আসলে এখন ইলেকট্রিক্যাল সার্কিটে আমরা দেখতে পাই যে সুইচ, এখন সুইচ এটা তো আমাদের প্র্যাকটিক্যাল ভিউ, এটার সার্কিট ভিউ কি হবে, সার্কিট ভিউ হবে হচ্ছে এই যে এরকম একটা সার্কিট ভিউ ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, সিম্বলের নিচে লেখা আছে। ভালো কথা। এখন এটা আসলে কিভাবে কাজ করে, সেই কাজ করার পদ্ধতিটা এখানে দেখানো হয়েছে। ধরো যে এটা একটা ব্যাটারি, ব্যাটারি একটা প্লাস প্রান্ত আছে, একটা মাইনাস প্রান্ত আছে, বা একটা ধনাত্মক প্রান্ত একটা ঋণাত্মক প্রান্ত আছে। তুমি কি করলে, একটা বাল্ব জ্বালাতে চাও, বাল্বের একটা প্রান্ত তুমি ধনাত্মকে দিলা, একটা প্রান্ত ঋণাত্মকে দিলা, কি করবে, বাল্বটা জ্বলে উঠবে। ভালো কথা। এখন যদি আমরা পরের সার্কিটে যাই, এখন কি হবে, ঠিক সেম সার্কিট দিলাম কিন্তু মাঝখানে এক কোনো কিছু দিলাম না, বা সে তারটাকে আমরা কেটে দিলাম, সেক্ষেত্রে কি হবে, এখানে কিন্তু বাল্বটা জ্বলবে না। ভালো কথা, বা জ্বলবে না। ঠিক তেমনি এই জায়গাটাতে যদি আমরা এখানে একটা যদি একটা কোনো সুইচ বসিয়ে দিই, এই সুইচের কাজটা কি হবে, যখনই এই বাহুর সাথে লেগে যাবে, বা যখনই আমরা সুইচটা প্রেস করব, তখনই সে ওই মুহূর্তের সময় জন্য সে বিদ্যুৎটা পরিবহন করবে, মানে কি আমার সেই সময় ল্যাম্পটা জ্বলে উঠবে। আর যখনই আমরা এই সুইচটা উঠাই নিব বা সুইচ যখন অফ করে দিব, তখনই সেই সার্কিটটা ডিসকানেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে একটা বেসিক কনসেপ্ট, যে কি সুইচ অন করলে জ্বলবে, না হলে জ্বলবে না। মানে আমি যদি এই সম্পূর্ণ পথটা পূরণ করে দিই তাহলে জ্বলবে, আর যদি সম্পূর্ণ পথটা ভেঙে দিই তাহলে আর জ্বলবে না। নেক্সট আসছে হচ্ছে রিড সুইচ। রিড সুইচটা কি জিনিস আবার? আচ্ছা, রিড সুইচ হচ্ছে সবচেয়ে একটা মজার একটা কনসেপ্ট। বিষয়টা হচ্ছে এরকম, আমরা যারা ম্যাগনেট নিয়ে খেলা করেছি তারা সবাই জানি যে ম্যাগনেট আসলে কিভাবে কাজ করে। লোহাতে লাগালে লোহাটা তার সাথে লেগে যায়। তো রিড সুইচটা কি? রিড সুইচ হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক সুইচ, যা একটি ছোট্ট গ্লাস টিউবের মতো খামের ভিতরে আবদ্ধ করা থাকে, এবং এর ভিতরে একটি রিড থাকে, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলতে পারি একটা লোহার পাত থাকে, পাতলা লোহার পাত থাকে। এখন এই পাতলা লোহার পাত যদি আমরা চৌম্বক ক্ষেত্র স্থাপন করি, তাহলে সেই পাত দুটা পরস্পরের সাথে লেগে যায়, আর পরস্পরের সাথে যখন লেগে যাবে তখন আমার একটা সম্পূর্ণ পাত তৈরি হয়ে যাবে, মানে সম্পূর্ণ পথ তৈরি হয়ে যাবে, এবং সেই সম্পূর্ণ পথ দ্বারা ইলেকট্রিসিটি প্রবাহিত হবে। ছবিতে আমরা একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি যে যখন এটা নর্থ এন্ড সাউথ একটা চুম্বক পদার্থ, সেই চুম্বক পদার্থ যখনই আমি এখানে আনলাম, সেই সেই রিড সুইচটা চালু হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে সেই রিড সুইচের মূলত কি কি উপাদান তৈরি, সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। উপরে যে পদার্থটা তৈরি থাকে সেটা হচ্ছে একটি গ্লাস গ্লাস ম্যাটেরিয়াল, এবং ভিতরে থাকে হচ্ছে দুটি মেটাল, যা ম্যাগনেটিক সংস্পর্শে আসলে অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যায়। এখন এটা আমরা ব্যবহার করবো কোথায়, ব্যবহারটা বেশি জানা দরকার। ধরো যে আমরা একটা দরজা লাগাবো, দরজা যখনই আমরা লাগাবো তখনই
কি হবে, আমাদের মনে করো যে অনেক সময় রুম থেকে বের হয়ে যায় অথবা আমরা লাইট অফ করতে ভুলে যাই বা লাইট জ্বলে থাকে, সেক্ষেত্রে এটা সলিউশন কি হতে পারে? আমরা একটা সার্কিট বানালাম, সেই সার্কিটে আমরা রিড সুইচ ব্যবহার করলাম। রিড সুইচ ব্যবহার করলে কি হবে, ধরো যে এই রিড সুইচটা আমি এই জায়গাতে দিয়ে রাখলাম, এই জায়গা দিয়ে রাখার পর কি হবে, যখনই ম্যাগনেট আসবে তখন এটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। তাহলে এখন কি করলাম, এই যে এই একটা ধরো ম্যাগনেট দরজার সাথে আমি আটকে রেখেছি, দরজা যখনই লেগে যাবে অটোমেটিক্যালি সুইচটা আমার করে বন্ধ হয়ে যাবে। এবং অপর দিকে যদি আমাদের কন্ট্রোলটা এমন করা থাকে যে যদি ম্যাগনেটের সংস্পর্শে আসে তবে সেটি অফ হয়ে যাবে, তখন দেখা গেল যে সেই লাইটটা আমাদের অফ হয়ে গেল। মূলত এটি একটি ব্যতিক্রম ধর্মী সুইচ যেটা ম্যাগনেটের উপর ভিত্তি করে কাজ করে। আচ্ছা, নেক্সট টপিকসে আসি, সেটা আসি হচ্ছে ফিউজ। আচ্ছা, ফিউজ জিনিসটা কি, খুবই একটা সাধারণ একটা বিষয়। যে ফিউজ হচ্ছে আগে নিজে ধ্বংস হবে কিন্তু অপরকে ধ্বংস করতে দিবে না, মানে মানে নিজের ক্ষতি হবে কিন্তু অপরকে ক্ষতি করতে দিবে না, এটাই হচ্ছে এটা মূল কনসেপ্ট। মানে হচ্ছে ফিউজ হলো একটি ইলেকট্রনিক সার্কিট রক্ষাকারী এক সাধারণ কি হিসাবে ব্যবহার করা হয়। ফিউজ সার্কিটে ইলেকট্রিক সংযোগ অবস্থায় লাগানো থাকে, যা কোনো কারণে যদি শর্ট হয়, সেই শর্ট সার্কিট হলে সে অটোমেটিক্যালি নিজে ডিস্ট্রয় হয়ে যাবে, মানে নিজে ধ্বংস হয়ে যাবে। কিন্তু অপর প্রান্তে যে লোড আছে সেই লোডকে ক্ষতি হতে দিবে না। মানে এটি উম, মানে এটি যদি কোনো কারণে শর্ট হয়ে যায়, শর্ট হওয়া মানে কি, বিদ্যুৎ সবচেয়ে সংক্ষিপ্ত পথে প্রবাহিত হবে, সংক্ষিপ্ত পথ প্রবাহিত হবে। সংক্ষিপ্ত যদি প্রবাহিত হয় তখন অনেক বেশি পরিমাণ প্রবাহ হবে, আর যদি বেশি পরিমাণ প্রবাহ হয় তবে সেই ডিভাইসটা আমার ক্ষতি হতে পারে। আর যদি সেই ক্ষতি হতে আমার রক্ষা পেতে চাই তাহলে আমাকে সেই ফিউজ ব্যবহার করতে হবে। কারণ ফিউজের বিভিন্ন মান লেখা থাকে, যে 3 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, 13 অ্যাম্পিয়ার, এগুলো দ্বারা বোঝায় যে কি পরিমাণ কারেন্ট যাবে, যা যা পরবর্তীতে আমার সহযোগীরা আরো ভালোভাবে ব্যাখ্যা করবে। এবং এটি হচ্ছে আসলে মেইনলি ফিউজের সিম্বল, যে ফিউজের সার্কিটে যদি দেয়া থাকে এরকম সাইন, তখন আমরা সেটাকে ধরে নিব যে এটা হচ্ছে ফিউজ। তাহলে আমরা আপাতত মূলত এই কটা বিষয় জানলাম, যে রিড সুইচ, তারপর ফিউজ, এবং হচ্ছে নর্মাল সুইচ, এবং অ্যাক্টিভ এলিমেন্ট, প্যাসিভ এলিমেন্ট। এখন এই অ্যাক্টিভ এলিমেন্ট, প্যাসিভ এলিমেন্টের আরো কি কি কম্পোনেন্ট থাকতে পারে সেটা আমার পরবর্তী সহযোগী মোল্লা হাসান আহমেদ ব্যাখ্যা করবেন। আমি আহ্বান জানাচ্ছি মোল্লা হাসান আহমেদকে পরবর্তী টপিক গুলো বিস্তারিত জানানোর জন্য। মোল্লা আহমেদ হাসান ভাই, আপনি আছেন? জি আপু আছি। হ্যাঁ, এখন আপনি শুরু করবেন। জি, আচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোল্লা আহমদ হাসান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট অফ ট্রিপলিতে ফার্স্ট ইয়ারে পড়ছি। তো আজকের ওয়ার্কশপটা হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স নিয়ে। আমার আগে শিফাত ভাই অনেক কিছুই বলে গিয়েছেন, তো এই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না। তো যেহেতু আমি কাউকেই দেখতে পাচ্ছি না এবং আপনারা সবাই আমার অপরিচিত, আমি কি একটু খুব তাড়াতাড়ি যারা ক্যাম্পাস রিপ্রেজেন্টেটিভ আছে তারা একটু হ্যান্ড রেইজ করবেন? আমি দেখতে যাচ্ছিলাম কয়জন আছে বাকি। আচ্ছা, ধন্যবাদ। দেখতে পাচ্ছি। জি জি, ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, জি জি জি, ঠিক আছে, আপনারা হ্যান্ড লো করতে পারেন, আমরা মেন সেশনে চলে যাচ্ছি। তো প্রথমে আসি আমরা মেইন পাওয়ার লাইন আর ব্যাটারি নিয়ে। তো যে কোনো কিছু চালাতে গেলে, এটা হতে পারে আপনার মোবাইল, কম্পিউটার, রেফ্রিজারেটর, টেলিভিশন, আমাদেরকে অবশ্যই একটা পাওয়ার সোর্সের ব্যবস্থা করতে হয়। এই ক্ষেত্রে আহ, আমরা যে কোনো গাড়ি বা এই জাতীয় জিনিস দেখলে এটা কিন্তু তেলে চলে, একটা পাওয়ার দিয়ে চলে। তো এই ক্ষেত্রে আমরা রোবোটিক্স রিলেটেড যে প্রজেক্ট গুলো করতে যাই, ধরেন গাড়ি বানাতে যান, ড্রোন বানাতে যান, বা যে কোনো কিছু আপনি প্রস্থেটিক লিম্ব বা যে কোনো কিছু বানান, তখন আপনাকে ওইটাকে কিছু একটা দিয়ে পাওয়ার করতে হয়। তো পাওয়ারের ক্ষেত্রে আমরা সাধারণত এটা মেইন পাওয়ার সাপ্লাইয়ের সাথে যুক্ত না করে একটা ব্যাটারি দিয়ে যুক্ত করি। তো এইখানে এসি ডিসি কিছু বিষয় আছে, সেটা আমরা গেলাম না। তো পরবর্তীতে আমরা আসি, বিভিন্ন রকমের ব্যাটারি আছে। তো নন রিচার্জেবল আর রিচার্জেবল দুই ভাবে ভাগ করা যায়। তো নন রিচার্জেবল হচ্ছে ড্রাই সেল, লিথিয়াম সেল আছে, রিচার্জেবল ব্যাটারি অনেক ধরনের আছে। তো এই সম্পর্কে রোবোয়ার্ডের ইউটিউব চ্যানেলে খুব সুন্দরভাবে তন্ময় ভাই একটা ভিডিও দিয়েছেন। তো আপনারা এটা দেখতে পারেন, আমি হয়তো বা শেষে সময় থাকলে ইউটিউবে এটা দেখিয়ে দিতে পারি।
আচ্ছা, আপনারা ডাবল এ ট্রিপল এ ব্যাটারি সম্পর্কে শুনেছেন? একটু হ্যান্ড রাইজ করেন তো। আচ্ছা, কেউ কি আনমিউট করে বলতে পারবেন যে কোনটা সাইজ কিরকম, মানে ছোট বড়, জাস্ট আমি শুনতে চাচ্ছিলাম কোনটা ছোট কোনটা বড়। আচ্ছা, না জানলে সমস্যা নেই, আমরা আজকে জানবো, জানার জন্য আমরা এখানে আসছি। তো নাম শুনে আমাদের মনে হতে পারে যে ট্রিপলি হয়তো বা সাইজে অনেক বড়, বাট ডাবল এ সাইজের ব্যাটারি গুলো বড়। ডাবল এ সাইজের ব্যাটারি গুলোকে আমরা সাধারণত পেন্সিল ব্যাটারি বলে থাকি, আর ট্রিপল এ গুলোকে দোকানে যে আপনি ট্রিপলি বললে সাধারণত বলবে যে দোকানদাররা, যদি ইলেকট্রনিক্স এর দোকানদার না হয়, মুদি দোকানে যে চেলে আপনাকে দিতে পারবে না, বলবে যে নাই। তো এটাকে আমি হচ্ছে রিমোটের ব্যাটারি বা এরকম কিছু বললে দিতে পারি। তো পরবর্তীতে এই সম্পর্কে বিস্তারিত আসছে, আমরা পরের স্লাইডে চলে যাই। আহ, আচ্ছা, আপনারা রোবোটিক্স নিয়ে কাজ করেন, আপনারা পাওয়ার সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে কোন ব্যাটারিটা বেশি ব্যবহার করেন, কেউ কি বলবেন? ভাইয়া লিথিয়াম পলিমার, লিপো আচ্ছা, ব্যাটারি। ধন্যবাদ। লিথিয়াম পলিমার ইউজ, জি বলেন। ভাইয়া লিথিয়াম পলিমারে বেশি ইউজ। জি জি, লিথিয়াম পলিমার। স্পেসিফিক কোনো মডেল কি জানা আছে আপনাদের, মানে ব্যাটারি? ভাইয়া জেনারেলি 3S অর 2S এই দুটো বেশি ব্যবহার হয়, 2S অ্যান্ড 3S। অর্থাৎ একটা হচ্ছে 11.3 ভোল্ট অ্যান্ড আরেকটা হচ্ছে 7.4। আচ্ছা আচ্ছা, আপনারা অনেক কিছুই জানেন, আপনাদের মতো বয়সে আমি আসলে কিছুই জানতাম না রোবোটিক্স সম্পর্কে। তো আচ্ছা, আমি আসি। এটা নির্দিষ্ট টাইপের ব্যাটারি, এটা হচ্ছে 18650। এইটা সাধারণত ব্যবহার করা হয়। এইটা জি জি জি। তো এই এই ব্যাটারিটা সাধারণত রিচার্জেবল ব্যাটারি হয়, এবং এর মিলি অ্যাম্পিয়ার আওয়ার বা এই জাতীয় জিনিসগুলো আমি যাচ্ছি না। তবে এইটা হচ্ছে রোবোটিক্স প্রজেক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এইটা আপনারা অনেকেই ঠিকই ধরেছেন, লিথিয়াম পলিমার বা লিথিয়াম আয়ন দুইটা আমরা ব্যবহার করি। তো এটা 1865 হচ্ছে 1865 ডায়ামিটার, বা এর ব্যাস যেটা হচ্ছে 18 মিলিমিটার, আর এর লেন্থ হচ্ছে 65 মিলিমিটার। তো হচ্ছে এইটা ডাবল এ সাইজের যে পেন্সিল ব্যাটারি আছে ওইটা থেকে অল্প একটু বড়। তো এইটা সাধারণত আমরা রোবোটিক্স প্রজেক্ট গুলোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি আছেন যে সিরিজ প্যারালাল এই শব্দটার সাথে পরিচিত না সার্কিটে? জি ভাইয়া পরিচিত। আচ্ছা, পরিচিত না কে কেউ বলতে পারবেন? আচ্ছা, কি লজ্জার কিছু না, আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, আমি দেখতেছি। কেউ যদি সিরিজ প্যারালাল না জানেন তাহলে ওইটা একটু দেখাবো, তারপরে আমি যাব। আচ্ছা, বরকতুল্লাহ শাহ রিয়াদ বলছেন, হ্যান্ড রাইজ করেছেন। আচ্ছা, তো আসি আমরা পরবর্তীতে। সিরিজ সিরিজ প্যারালালের বিষয়টা হচ্ছে, ধরেন সবগুলার পজিটিভ যদি এক জায়গায় থাকে, একাধিক ব্যাটারির, এবং নেগেটিভ গুলো আরেক জায়গায় থাকে এবং তাদের মধ্যে কানেকশন থাকে, তাহলে এইটা কি কেউ বলতে পারবেন? আমি যে এটাই কারসার দেওয়া রয়েছে, এটা ব্যাটারির কি কানেকশন? প্যারালাল কানেকশন। জি, প্যারালাল কানেকশন, ধন্যবাদ। তো এটা আসলে 1s1p বলতে আমরা সেইভাবে কোথাও দেখি না, কারণ 1s1p মানে একটা সিঙ্গেল সেল বলা হয়। তো এইটা প্যারালাল কানেকশন, আর যখন দেখবেন পজিটিভের সাথে নেগেটিভ থাকে এবং নেগেটিভের সাথে পজিটিভ এইভাবে থাকতে থাকে, তখন হচ্ছে ওইটা আপনার সিরিজ কানেকশন বলা হয়। তো এখন প্রশ্ন আসতে পারে, কেন আমরা ব্যাটারিকে সিরিজে বা প্যারালালি কানেক্ট করব? তো যখন আমরা কোনো দুইটা ব্যাটারি এখানে দেওয়া আছে, দুইটা ব্যাটারিকে যখন আমরা সিরিজে কানেকশন প্যারালালে কানেক্ট করছি, তখন সেইটার কি বাড়ছে বলেন তো? এইখান থেকে ফার্স্টের ব্যাটারি থেকে এখানে কি বেড়ে গেছে? হ্যাঁ, ভোল্টেজ। আচ্ছা, ভোল্টেজ না, এখানে মেনলি আমরা যখন প্যারালালে কানেক্ট করব তখন আমরা আশা করব যে ব্যাটারি গুলো থেকে আমরা কারেন্ট ও বেশি আচ্ছা, পাবো। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে জি ভাই, অ্যাম্পিয়ার। আর সিরিজে হচ্ছে ভোল্টেজ। জি। তো কারেন্ট বেশি পাওয়ার জন্য আমরা হচ্ছে দুইটা ব্যাটারি এখানে জাস্ট কারেন্টের দ্বিগুণ হয়ে গেছে। আর যখন আমরা চাবো যে ভোল্টেজ ডবল করতে চাই, তখন আমরা জাস্ট দুইটাকে সিরিজে যোগ করে দিয়েছি।
তো এইভাবে আমরা অনেক কনফিগারেশন করে আমাদের ইচ্ছা মতো আমরা ধরেন এখানে 6 অ্যাম্পিয়ার আওয়ার না, আমার হচ্ছে লাগবে 9 অ্যাম্পিয়ার আওয়ার, আর ভোল্টেজের ক্ষেত্রে লাগবে 7.4 ভোল্ট। তো আমরা এটা বের করতে পারবো না একটু সিম্পল ক্যালকুলেশন করে? আচ্ছা, আশা করি সবাই পারবেন, না পারলে একটু দেখলেই পারবেন। তো এই কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, আমরা জি ভাইয়া। ধন্যবাদ। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি তাহলে। এইখানে আমি জাস্ট ওই বিষয়গুলা একটু থিওরিটিক্যালি লিখে দিয়েছি। এটা হচ্ছে স্লাইড যদি আপনাদের কাছে পরবর্তীতে পৌঁছায় তো বুঝতে সমস্যা হলে আশা করি এই জিনিসটা দেখলে আহ, সকল কনফিউশন দূর হয়ে যাবে। আচ্ছা, ক্যাপাসিটরে আসি। আপনাদের মধ্যে কেউ কোনোদিন ক্যাপাসিটর দেখেননি এরকম কেউ আছেন? প্লিজ হ্যান্ড রাইজ করেন একটু। সবাই দেখছি তাহলে। আচ্ছা, ক্যাপাসিটর কোথায় মানে কমনলি দেখতে পারা যায় এটা বলতে পারবেন কেউ আনমিউট করে? ফ্যানে। হ্যাঁ, ঠিক ধরেছেন। যে কোনো ধরনের, এই যে অনেক সময় আমরা কি দেখি যে ফ্যান চলতে চলতে হঠাৎ দেখা যায় আর ঘুরতেছে না, বা হাত দিয়ে জোরে ঘুরিয়ে দেওয়া লাগছে, তখন আমরা ক্যাপাসিটরটা বলি যে ক্যাপাসিটর চেঞ্জ করতে হয়। সাধারণত বাজার থেকে 50 টাকা দামের একটা ক্যাপাসিটর নিয়ে আসলে ওইটা লাগালে ফ্যান ঠিক হয়ে যায়। তো ক্যাপাসিটরের কাজ সম্পর্কে আমরা পরবর্তীতে দেখব। এইগুলা হচ্ছে কিছু ক্যাপাসিটরের উদাহরণ। এইখানে দেখেন, এইখানে হচ্ছে একটা লিড ছোট, একটা লিড বড়। আচ্ছা, ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে যখন আপনারা কোনো বড় লিড দেখবেন সেটা পজিটিভ, আর ছোট লিড দেখলে সেটা নেগেটিভ বুঝতে পারবেন। তো এইখানে দেখেন নেগেটিভ দেওয়া আছে। আর এইখানে আমি ক্যাপাসিটর নিয়ে বেশি বলতে চাচ্ছি না, পরবর্তীতে হাবিব মোহাম্মদ এসে ক্যাপাসিটর সম্পর্কে বিস্তারিত বলবে। তো এইটুকু দেখলেই আপাতত আমাদের চলছে। তো রোবোটিক্সে কিছু স্পেশাল ক্যাপাসিটর আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি। সেটা হচ্ছে 1, 10 আর 100 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর গুলো সাধারণত রোবোটিক্স প্রজেক্টের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তো রোবোটিক্স এর একটু থিওরিটিক্যাল অংশে যাচ্ছি, তার আগে আমি এগুলো বলে নিচ্ছি। তো আর সাধারণত অনেক সময় আপনারা যদি সার্কিট দেখেন তো সেইখানে দেখবেন যে 100 আর 1 মাইক্রোফ্যারাডে দুইটা ক্যাপাসিটর সিরিজে প্যারালালে দেওয়া থাকে। আচ্ছা, প্যারালালে আচ্ছা, ক্যাপাসিটর প্যারালালে দিলে দুইটা ক্যাপাসিট্যান্স কি হয় বলতে পারবেন? 100 আর 1, দুইটা ক্যাপাসিটর 100 আর 1 মাইক্রোফ্যারাডের আপনার প্যারালালে আছে, তো এটা টোটাল ক্যাপাসিট্যান্স বলতে পারবেন? তুল্য ধারকত্ব। ভাইয়া তখন কি 101 ক্যাপাসিট্যান্সটা বেড়ে যাবে? জি জি জি, দুইজনই ঠিক বলেছেন, ক্যাপাসিট্যান্স বেড়ে যাবে এবং 101। ধন্যবাদ আপনাদের। তো এখন প্রশ্ন আসতে পারে যে আমরা 101 101 মাইক্রোফ্যারাড ব্যবহার না করে কেন দুইটা ক্যাপাসিট্যান্স ব্যবহার করছি? তো এখানে অনেকে হয়তো উত্তর দিবেন যে ক্যাপাসিট্যান্স হয়তো 101 মাইক্রোফ্যারাডের পাওয়া যায়, বাট এইটা আসলে সঠিক উত্তর না। 101 মাইক্রোফ্যারাড যদি প্রয়োজন হতো ম্যানুফ্যাকচারাররা অবশ্যই সেটা বানাতো। তো এইখানে হচ্ছে বাইরে থেকে আচ্ছা, আমি পরবর্তীতে আসি। তবে স্পাইক বলা এটা ডিসি সার্কিটে অত বেশি বলা যায় না। তবে স্পাইক দুই ধরনের আসার জন্য আমরা দুই ধরনের ক্যাপাসিটর ব্যবহার করি। তো ক্যাপাসিটরের থিওরিতে আসি, ক্যাপাসিটরের ব্যাটারি নিয়ে আমরা আসতেছি। তো এই দেখেন, এইখানে হচ্ছে ডাইরেক্ট একটা পানি পড়তেছে, মানে একটা ভালভ কম বেশি করলে কম মানে জোরে পড়তেছে বা অফ করে দিতে পারতেছি আমরা। এখানে একটা স্টোরেজ ট্যাঙ্ক আছে। তো স্টোরেজ ট্যাঙ্ক দিয়ে আপনার ঢুকতেছে পানি। এই যে অফ করে দেওয়ার পরেও কিন্তু এই দিক দিয়ে আমরা আউটপুট হিসেবে পানি কিছুক্ষণ পাচ্ছিলাম। আপাত দেখায় এটা, এই যে অফ হয়ে গেছে দেখেন, অফ হয়ে যাওয়ার পরেও সরি এইবার অফ করছে। অফ করে দেওয়ার পরে খুব কম সময় আপনার পানিটা ফ্লো হচ্ছে। আবার যখন ছাড়বে সাথে সাথেই কিন্তু আপনার পানি বের হয়ে চলে যাবে না।
কিছুক্ষণ থেকে তারপরে আবার পড়বে। এইটা সাধারণত ক্যাপাসিটর কাজ করে থাকে কোনো সার্কিট। এই জন্য আপনারা দেখবেন যখন হচ্ছে ফ্যান চলে, ফ্যান সুইচ চাপার সাথে সাথেই কিন্তু ফ্যান চলে না, মানে কিছুক্ষণ সময় লাগে, তারপরে আপনার ফ্যানটা চলে। আবার অফ করার সময় একই কাহিনী হয়, সুইচ অফ করার সাথে সাথেই আপনার ফ্যান বন্ধ হয় না, কিছুক্ষণ চলে তারপরে বন্ধ হয়ে যায়। তো এটা হচ্ছে একটা ক্যাপাসিটর, টিপিক্যাল ক্যাপাসিটর সার্কিট বোর্ডে আছে। আচ্ছা, পরবর্তীতে আসি। আচ্ছা, এইটা হচ্ছে টিপিক্যাল একটা পাওয়ার সেল, এইটা হচ্ছে একটা ক্যাপাসিটর, দুইটার সাথে আমি পজিটিভ নেগেটিভ কানেকশন দিয়ে একটা লাইট দিয়েছি, লাইট জ্বলেছে। তো এইখানে আমরা দেখতে পারি ক্যাপাসিটর ব্যাটারির মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। আচ্ছা, আপনারা কেউ বলতে পারবেন ক্যাপাসিটর আর ব্যাটারির কোনো পার্থক্য আছে কিনা? আচ্ছা, হ্যান্ড রেইজ করেন আগে, তারপরে আমি আনমিউট করতে বলি। আচ্ছা, একজন করছেন, আর কেউ করবেন? আচ্ছা, 4 জন আছে। আচ্ছা, 3 জন। তন্ময় ভাই, এখানে কি কোনো প্রাইজ দেওয়া যায় যারা সঠিকভাবে বলবে? ছোট কোনো পুরস্কার? আচ্ছা ভাই, নাই, আমি পারমিশন ছাড়া দিতে পারতেছি না। আচ্ছা, প্রথমে মোহাম্মদ ইয়াসিন বলেন তো পার্থক্যটা কি? কেন আমরা ক্যাপাসিটরকে ব্যাটারির জায়গায়, ব্যাটারিকে ক্যাপাসিটরের জায়গায় ব্যবহার করতে পারি না? হ্যাঁ, ব্যাটারি ব্যাটারি পাওয়ার সাপ্লাই করে, আর আচ্ছা, ক্যাপাসিটর কিন্তু পাওয়ার সাপ্লাই করে না। ক্যাপাসিটর ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে কোনো কিছু একটাকে কন্ট্রোল করে। জি, আচ্ছা, ঠিক আছে। তো আমি যদি বলতে চাই আমি একটা ব্যাটারিকে, মানে রিচার্জেবল ব্যাটারি ধরেন, তাকে চার্জ দিয়ে রাখলাম, আর একটা ক্যাপাসিটরকেও চার্জ দিয়ে রাখলাম, সেটা যখন আমি সার্কিটে দিব, দুই ক্ষেত্রেই তো বাল্ব জ্বলবে, তাইলে সমস্যাটা কোথায়? ক্যাপাসিটরও তো চার্জ দেওয়া যায় না ভাইয়া, ব্যাটারিতে চার্জ দেওয়া যায়। ক্যাপাসিটরে কি রিচার্জেবল হয়? ক্যাপাসিটর তো রিচার্জেবল হয় না। আচ্ছা, আসলে আমরা ক্যাপাসিটরকে চার্জই দিয়ে থাকি। আচ্ছা, ঠিক আছে, আপনার উত্তর পেয়েছি। রাগিব ইয়াসার রহমান ভাই বলতে চাইলে বলেন। জি ভাই, আপনার হচ্ছে হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ব্যাটারি হচ্ছে আপনার কোনো একটা পাওয়ার সাপ্লাই মানে সবসময় দিয়ে থাকে যতক্ষণ না এটা আপনার চার্জটা শেষ হয়। আর যেমন পাওয়ার সাপ্লাই খুলেছিলাম তাহলে সার্কিটের পাওয়ার সাপ্লাই হবে না, কিন্তু ক্যাপাসিটার কি হয় আপনার, ওটা ব্যাটারি থেকে চার্জ নিয়ে কিছুক্ষণের জন্য আপনার পাওয়ারটাকে ধরে রাখে, পরে আবার খুলে ফেললে সেটা পাওয়ারটা দিয়ে থাকে যতক্ষণ ওই পাওয়ারটা নিয়ে রয়েছে। আর তারপর হচ্ছে গিয়ে আপনার ওটা আপনা আপনি নিভে যায়, মানে শেষ হয়ে যায় পাওয়ারটা। অর্থাৎ ক্যাপাসিটি আপনার কিছু জন্য পাওয়ারটা ধরে রাখে, আর ব্যাটারি যতক্ষণ এর মধ্যে চার্জ থাকে ততক্ষণ পর্যন্ত আপনার ধরে রাখে। আচ্ছা, আপনার উত্তরটা আসলে আমিও ভাবতাম ওইভাবে, তবে এইটা ছাড়াও কিছু কারণ আছে। দেখি সেটা ইসরাফিল শাহিন, অরণ্য ভাই বলতে পারেন কিনা। ভাইয়া, ব্যাটারি মূলত আমাদের এনার্জি সোর্স একটা, অর্থাৎ ব্যাটারি বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে এনার্জিটা উৎপন্ন করতেছে, অ্যান্ড আমাদের ক্যাপাসিটর সেটা কন্টেইন করার যে ক্ষমতা সেটা রাখে। অর্থাৎ ক্যাপাসিটর একটা নির্দিষ্ট সময়ের জন্য সেই এনার্জিটাকে কন্টেইন করতে পারে, এবং ক্যাপাসিটর যেহেতু একটা ডিসচার্জ রেট থাকে অনেক ফাস্ট, ওই জন্য ক্যাপাসিটর এই মানে আমাদের অন্যান্য যে ইলেকট্রনিক কম্পোনেন্ট আছে সেটাতে এই যে পাওয়ারের ফ্লোটা এটাকে হচ্ছে মানে ধরে রাখতে পারে। আচ্ছা, আমি যেই ট্যাঙ্কি দেখালাম এবং পাইপ দিয়ে পানি দিলাম, তাহলে ওর সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে, তাই তো? না ভাইয়া, ওইটার সাথে একেবারে সম্পূর্ণ না। লাইক আমাদের ক্যাপাসিটরটা আমাদের ব্যাটারি থেকে পাওয়ার নিচ্ছে, এন্ড এরপরে এখন এর মানে এই না যে আমাদের পাওয়ার অন্য কম্পোনেন্টে পাওয়ার দিতে গেলে আমাদের ক্যাপাসিটর লাগবেই। লাইক আমরা ক্যাপাসিটর ছাড়া পাওয়ার দিতে পারবো না এরকম না, কারণ পানি লাইনে তো এখন পাইপের সাথে ট্যাঙ্কির যে সম্পর্ক, এখন যদি পাইপ না থাকে তাহলে তো আমরা ট্যাঙ্কি থেকে পানি নিতে পারতেছি না। জি জি, সো ঠিক বুঝতে সেরকম পারছি। না। জি, আচ্ছা, সবাইকে ধন্যবাদ, আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পাচ্ছি। তো আসলে ব্যাপারটা হচ্ছে কি, ধরেন আপনি যদি ব্যাটারি, তো এই যে এখানে এনার্জি স্টোরেজ হিসেবে আপনার কেমিক্যাল ব্যবহার করা থাকে, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একটা ব্যাটারি থেকে আপনার পাওয়ার সাপ্লাই হয়। আর সাধারণত ক্যাপাসিটরের মধ্যে এয়ার থাকতে পারে, সেরামিক, মাইকা, বিভিন্ন ধরনের অ্যালুমিনিয়াম ডাইঅক্সাইড থাকতে পারে, যে কোনো কিছু, এটা হচ্ছে স্টোরেজ ডিভাইস হিসেবে থাকে। তো আপনার যখন অনেক বেশি পরিমাণে কারেন্ট লাগবে, তখন যদি আপনি ব্যাটারি থেকে বের করতে যান, হয়তো পারে এটা এমন কেমিক্যাল রিয়াকশন দেখালো সেটা মানে ফেটে গেছে জাস্ট। এই জন্য অনেক সময় হয়তো বলা থাকে আগুনে দিবেন না, তাপ দিবেন না, ব্যাটারির গায়ে এরকম জিনিস লেখা থাকে।
তো ক্যাপাসিটরের ক্ষেত্রে এইটা আসলে কথা, মানে হঠাৎ করে যদি আপনি অনেক পরিমাণ কারেন্ট ড্র করতে চান, তখন আপনি ক্যাপাসিটর থেকে সেটা বের করতে পারেন। বাট ব্যাটারি থেকে এইটা একটু ঝামেলার হয়ে যায়। আর তাছাড়া টিপিক্যাল যেই কথা আছে যে টোটাল এনার্জি ব্যাটারিতে অনেক বেশি স্টোর করা যায় একটা সাধারণ টিপিক্যাল ক্যাপাসিটর থেকে। সাধারণত এটা আপনারা গুণভাগ দিলে বুঝবেন, হয়তো বা 1 মিলিয়ন টাইমস হতে পারে এটা, বা 10 মিলিয়ন টাইমস, 1 মিলিয়ন মেবি। তো এই জন্য ক্যাপাসিটর আর ব্যাটারি মেইনলি ব্যবহার করা হয়। ক্যাপাসিটর মেইনলি সার্কিট প্রোটেকশন বা এই জাতীয় কিছু কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো আচ্ছা, আমি ডাইরেক্ট চলে যাই। আচ্ছা, আপনারা কেউ কি টিঙ্কার ক্যাডের নাম শুনছেন? হ্যান্ড রেজ করেন তো। টিঙ্কারক্যাড জি ভাইয়া। সম্পর্কে একটু হলেও ব্যাখ্যা করা হয়েছে, ওই যে ভিডিও দেওয়া হয়েছিল। আচ্ছা, তোমরা এক কাজ করি, সবাই শুনছে, ধন্যবাদ। সবাই সবাই আছে এইখানে, বোঝা যাচ্ছে। তো টিঙ্কারক্যাডে আমরা ঢুকলাম, প্রথমে ঢুকে সার্কিটে যাই, ক্রিয়েট নিউ সার্কিট দিচ্ছি। এখন একটা সার্কিট দেখায় আপনাদেরকে। আহ, সময় লাগতেছে যদিও। আচ্ছা, প্রথমে আমি মনে করি টিঙ্কারক্যাডে আপনার কাজ কাম করা ভালো স্বাভাবিকভাবে, কারণ প্রথম দিকে আমি প্রথম যখন এলইডি জ্বালাই, 2-3টা এলইডি নিয়ে একটা হাতে লাগাই, 9 ভোল্টের ব্যাটারির সাথে দিই, দিয়ে দেখি জ্বলেই নিভে যাচ্ছে। তখন তো বুঝতাম না আসলে কি হয়। এখানে আমরা দেখতে পারবো আজকে 9 ভোল্টের ব্যাটারির সাথে আমরা এখানে সমস্যা কি হয়েছে কেউ বলতে পারবেন, যে কেন এলইডিটা জ্বলতেছে না? ভাইয়া 9 ভোল্ট তো এই এলইডির জন্য অনেক ওভার পাওয়ার আর কি। সো সেই জন্য আমি যদি লাগাই এই 9 জি ভোল্টের জি সাথে জি, তখন এলইডি পুড়ে আচ্ছা যাবে। বুঝছি ভাই, ওটা পরে আসতেছে। এই দেখেন, এখানে আমি করেছিলাম কি অ্যানোড ক্যাথোড উল্টা দিক দিয়েছিলাম। তো ক্যাথোড ও হচ্ছে আচ্ছা আচ্ছা, জি এইদিকে ছিল। ওটা খেয়াল করিনি। পোলারিটি সম্পর্কে মেবি আমার পরে কথা হবে, সেও এই বিষয়ে আমি বেশি বাড়াতে চাচ্ছি না। তো এইটাকে আমরা জাস্ট এইটার সাথে এইটা দিলাম এবং পজিটিভের সাথে অ্যানোড দিলাম। এখন দেখেন এইটা দেখাই যাচ্ছে যে মানে এটার মধ্যে দিয়ে 915 মিলি অ্যাম্পিয়ার যাচ্ছে, আর অ্যাবসোলিউট ম্যাক্সিমাম হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার। তো এই জন্য পুড়ে গেছে। এটা আপনি স্বাভাবিকভাবে দিলে এলইডির সাথে সাথে নষ্ট হয়ে যাবে। তো এইটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা রেজিস্টার যোগ করে দেব এর সাথে। রেজিস্টারের ভ্যালু দিয়ে, আচ্ছা দেখি তো 1K দিলে কি আসে। আচ্ছা, আবার ভুল কানেকশন দিয়েছিলাম। তো এখানে কিন্তু আলোটা জ্বলতেছে আপনাদের। আহ, এর থেকে এখন আমরা রেজিস্টারের মান একটু কম বেশি করে 500 500 দিলে কি হয় দেখি। 500 ওহম দিব। 500 ওহম দিলে একটু জোরে জ্বলতেছে, মানে ওর মধ্যে দিয়ে একটু বেশি কারেন্ট পাস হচ্ছে এই জন্য। আচ্ছা, তো রেজিস্টরের ক্ষেত্রে আমরা সাধারণত এখানে ওহম রেঞ্জ এবং কিলো ওহম রেঞ্জ এই এই জিনিসটা ব্যবহার করে থাকি। প্র্যাকটিক্যাল যে কোনো ধরনের রোবোটিক্স বা ইলেকট্রনিক্স প্রজেক্টের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। আচ্ছা, তো যেহেতু ক্যাপাসিটর নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম, দেখাই একটা ক্যাপাসিটরের সার্কিট। আচ্ছা, আপনারা আজকে প্রথম টিঙ্কার ক্যাড দেখতেছেন এমন কেউ কি আছেন? একটু দেখে আসি। আচ্ছা, সমস্যা নেই, আস্তে আস্তে শিখে যাবেন। আচ্ছা, যারা হ্যান্ড রাইজ করছেন তারা কোন ক্লাসের বলবেন কি?
ভাই আমি ডিপ্লোমা পঞ্চম পর্বে আছি পলিটেকনিকে। আচ্ছা ভাইয়া। বেশি তার ব্যবহার করছি না। আচ্ছা, আমার আগে শিফাত ভাই বললেন সুইচ সম্পর্কে, তো এইটা একটা সুইচ, এটার নাম স্লাইড সুইচ। ওকে, এটা আমরা জাস্ট অফ সিমুলেট করি। তো সিমুলেশন করলে আচ্ছা, এইখানে একটা ভুল করছি আমি ছোট, এখানে মিডল পয়েন্ট থেকে এটা হচ্ছে কমন, একটা কমন হবে। আর টার্মিনাল 1 বা টার্মিনাল 2 থেকে আপনারা কানেকশন দিতে পারেন, তাহলে এটা জ্বলবে। তো এখানে জাস্ট জ্বলতেছে, এটা অন অবস্থায় আছে, অফ আছে। অফ করলে সাথে সাথে এলইডিটা কিন্তু অফ হয়ে যাচ্ছে, আবার অন করলে সাথে সাথে জ্বলতেছে। তো অনেক সময় আমরা চাই যে হচ্ছে এলইডিটা একটু দেরি করে জ্বলুক, বা নাম যখন বন্ধ হোক একটু দেরি করে বন্ধ হোক। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আচ্ছা, আচ্ছা, এখানে আমি রেড আর ব্ল্যাক কেন ইউজ করতেছি বলবেন কেউ, জানেন? এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোড মনে হয়। জি, এখানে কারণ এইখানে যদি আমি গ্রিনও ইউজ করি তাহলে কিন্তু কিছুই আসে যায় না। তবে এটা কালো বা লাল দিয়ে আমরা বোঝাই, পজিটিভের সাথে লাল আছে, নেগেটিভের সাথে কালো। না দিলেও কিছু সমস্যা নেই। তো এটা হচ্ছে সেম সার্কিট যেটা আমি বাম পাশে দিয়েছিলাম, ডান পাশেও একই সার্কিট দিয়েছি। তো এইখানে আমরা জাস্ট একটা ক্যাপাসিটর নিয়ে আসি, চলো। আচ্ছা, বলতে পারবেন কেউ এলইডির সাথে ক্যাপাসিটর কোন কানেকশনে আছে, সিরিজ বা প্যারালাল? ভাই প্যারালাল কানেকশন আছে। আচ্ছা, আপনি সব বলতেছেন। আচ্ছা, অন্য কারো কাছের থেকে আমি জানতে চাই, ক্যাপাসিটরের সাথে এই যে রোধ আছে বা রেজিস্টরটা আছে, এটা কি কানেকশনে আছে? সিরিজ কানেকশন। হ্যাঁ, সিরিজ সিরিজ এটা কানেকশন। সবাই পারতেছেন। যাই হোক, ভাল লাগতেছে আপনারা শিখছেন কিছু, হয়তোবা আগে থেকেই জানতেন। এইটা আর কি, আজকাল আসলে বেসিক তো এই জন্য এইগুলা। আচ্ছা, এইখানে আপনার ক্যাপাসিটরের রেঞ্জ সাধারণত মিলিফ্যারাড, তারপরে মাইক্রোফ্যারাড, এই রেঞ্জে ব্যবহার করা হয়। আর এইগুলো হচ্ছে নন পোলার, মানে আপনি ডান দিকে প্লাসের সাথে মাইনাস, মাইনাস প্লাস, মানে এর লিড যে কোনো দিকে আপনি দিতে পারেন, এটা হচ্ছে সার্কিটের কোনো ধরনের সমস্যা হবে।
আর যেটা হচ্ছে পোলারাইজ ক্যাপাসিটর আছে, ওইগুলা সাধারণত 1-2 ফ্যারাড পর্যন্ত হয়ে থাকে। আচ্ছা, এই সম্পর্কে পরে বলা হবে, তো আমি কিছু না বলে আমি সিমুলেট করি। দুইটাই অফ আছে, চালালাম আমি একসাথে, তো এখানে দুইটাই জ্বলছে। তো এটা অফ করলে একটু আস্তে অফ হবে, আচ্ছা বোঝা যাচ্ছে না। তো আমি হচ্ছে একটু মাইক্রো থেকে এটা মিলি করে দিলাম, মানে একটু ক্যাপাসিট্যান্স বাড়িয়ে দিলাম যাতে করে একটু সময় লাগে, দেখি কি হয়। আচ্ছা, চলছে, নিভছে। আচ্ছা, কেউ কি খেয়াল করছে না এই কি পার্থক্য হচ্ছে এখানে যখন আমরা নিভিয়ে দিচ্ছি? জি ভাইয়া। দেখেন, আগে থেকে কিন্তু একটু আস্তে নিভতেছে, এইটা দেখেন, এটা হচ্ছে একেবারে সাথে সাথেই প্রায় নিভে যাচ্ছে, বাট এইটা একটু টাইম লাগতেছে। তো ক্যাপাসিটরের কাজ এইটাই, কোনো ধরনের ছোটখাটো সার্কিটে ছোটখাটো আপনার এনার্জি স্টোর করে রাখা, আস্তে আস্তে ছাড়া, এবং সার্কিট যখন অন হবে তখন আস্তে আস্তে ছাড়া, তারপরে ধরে রাখা, আবার আস্তে আস্তে, মানে এইটাই আর কি বুঝাতে যাচ্ছিলাম, যেটা আশা করি বুঝছেন সবাই। কেউ আর একটা পরামর্শ থাকবে, যখন এই যে ফ্যানের ক্যাপাসিটর বাকি এইগুলা ধরবেন, সাথে সাথে ধরবেন না, কারণ এটা চার্জ থাকে, তো তো আপনার সাথে সাথে ধরলে আপনার কি বড় বড় সড়ো একটা শক খেতে পারে, এই আর কি। আশা করি সবাই বুঝছেন। আচ্ছা, তন্ময় ভাই কি বলছেন আমি বুঝি না, এখন দেখতেছি মেসেজটা। না, এটা বাকিদের উদ্দেশ্যে বলেছিল। ও আচ্ছা, ও ও আমি ভুল বলছি, যাই হোক সমস্যা নাই। আচ্ছা, আমার অংশটুকু শেষ হয়ে গিয়েছে, আমি হোস্ট নাবিলা আপুকে বলছি ফ্লোর দিয়ে দিচ্ছি, তো আপু এখন বাকি ওয়ার্কশপটা পরিচালনা করেন। ধন্যবাদ মোল্লা আহমদ হাসান ভাই। এখন আমি হাবিব মোহাম্মদ ভাইকে অনুরোধ করব আপনার পার্টটা বলার জন্য। জি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, মোল্লা আহমেদ যে অংশটা থেকে শেষ করেছিল, ক্যাপাসিটর, তো ক্যাপাসিটর একটা মানে ক্যাপাসিটর যে পোলারিটি আর নন পোলারিটির ভিত্তিতে ক্যাপাসিটর হচ্ছে দুই ধরনের। অর্থাৎ পোলারিটি বিষয়টা কি? পোলারিটি বিষয়টা হচ্ছে কোনো একটা কম্পোনেন্ট, এটার সাথে এটার প্লাস এবং মাইনাস পার্টটা কি আমি স্পেসিফিক ভাবে সোর্সের সাথে কিভাবে যুক্ত করতে হবে। যদি আমি প্লাসের সাথে প্লাস যুক্ত করি এবং মাইনাসের সাথে মাইনাস যুক্ত না করি, এক্ষেত্রে কিন্তু কোনো কোনো ডিভাইস নষ্ট হয়ে যেতে পারে। তো যেসব ডিভাইস গুলো এভাবে নষ্ট হয়ে যেতে পারে বা তাদের ক্ষেত্রে প্লাস এবং মাইনাস স্পেসিফিক ভাবে উল্লেখ করা থাকে, তাদের আমরা বলি পোলার ডিভাইস। আর যাদের এটা থাকে না তাদের বলি নন পোলার। তো ক্যাপাসিটর কিন্তু এরকম দুইটা টাইপে ভাগ করা যায়। একটা হচ্ছে নন পোলার ক্যাপাসিটর এবং একটা হচ্ছে পোলার ক্যাপাসিটর। তো আপনারা যদি দেখেন যে কোনো ক্যাপাসিটরের এই লিড গুলোর সাথে কোনো প্লাস বা মাইনাস চিহ্ন উল্লেখ করা নেই গায়ে, তখন এটা দেখে বোঝা যাবে যে এটা নন পোলার ক্যাপাসিটর। অর্থাৎ এটাকে আমি সার্কিটে বা ভোল্টেজ সোর্সের সাথে যেভাবে যুক্ত করি না কেন, প্লাস অথবা মাইনাস উল্টা ভাবে যুক্ত করলে সমস্যা নেই, মানে যে কোনো ভাবে যুক্ত করলে আমার এটা কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপরের অংশে আমরা আসছি নন পোলার। প্রথমে ছিল নন পোলার ক্যাপাসিটর, এরপরে আসছে হচ্ছে পোলার ক্যাপাসিটর। তো পোলার ক্যাপাসিটর গুলো দেখতে অনেকটা এরকম। এর কিন্তু দেখেন যে দুইটা লিড আছে, and দুইটা লিডের মধ্যে একটা কিন্তু লম্বা, একটা হচ্ছে খাটো। তো লম্বা লিডটা সাধারণত পজিটিভ পোলারিটি নির্দেশ করে, এন্ড নেগেটিভ যেটা আছে সেটা মানে ছোট লিডটা নির্দেশ করে নেগেটিভ। নেগেটিভ। এই ধরনের ক্যাপাসিটর গুলো যদি আমি সার্কিটে সঠিকভাবে যুক্ত না করি, সেক্ষেত্রে কিন্তু আমার কম্পোনেন্ট গুলো ঠিকভাবে কাজ করতে পারবে না বা নষ্ট হয়ে যেতে পারে।
এটা গেল হচ্ছে ক্যাপাসিটর। আর আমরা এখান থেকে দেখলাম যে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট গুলো হচ্ছে পোলারিটির ভিত্তিতে দুই ধরনের, পোলার এবং নন পোলার। এই জিনিসটা নিয়ে পরে আমাদের আরো আলোচনা আছে। আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোশ্চেন আছে কোনো? কেউ কিছু বুঝতে পারেন নাই এরকম? আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। না ভাইয়া, প্রশ্ন নাই। ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করতেছি। এর পরের অংশে আমরা চলে আসছি ডায়োড। তো প্রথমে আমরা যেহেতু শুনে আসছি যে সেমিকন্ডাক্টর বলে একটা ব্যাপার আছে। সেমিকন্ডাক্টর হচ্ছে পুরোপুরি কন্ডাক্টরও না, পুরোপুরি ইনসুলেটরও না। অর্থাৎ এটা কিন্তু উম, অর্ধপরিবাহী, আবার দুই ধরনের হতে পারে। যদি আমি এখানে আহ, আচ্ছা, আমি অর্ধপরিবাহীর প্রকারভেদ সম্পর্কে খুব বেশি যাচ্ছি না ডিটেলসে, এটা আমরা হয়তো নেক্সট ওয়ার্কশপে কোনো এক সময় জানতে পারবো। তো এখন বলে রাখি যে দুইটা ভিন্নধর্মী সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীকে আমরা পি টাইপ এবং এন টাইপ বলতে পারি। তো পি টাইপে সাধারণত পজিটিভ আধানের আধিক্য থাকে বা পজিটিভ আধান বেশি পরিমাণে থাকে, আর এন টাইপ অর্ধপরিবাহীতে নেগেটিভ আধান বেশি পরিমাণে থাকে। তো এটা ডায়োডের স্কিমেটিক সিম্বল, অর্থাৎ আমরা সার্কিটে বিভিন্ন সিমুলেশন সফটওয়্যারে যেটা ইউজ করে থাকি, সেখানে হচ্ছে উপরে যে সিম্বলটা দেখছেন আপনারা, এইরকম সিম্বল ব্যবহার করা হয়। ঠিক আছে, এর যে ত্রিভুজের মতো অংশটা আছে এটারে আমরা বলি হচ্ছে পি টাইপ, পি টাইপ বা পজিটিভ টাইপ। তো পজিটিভ টাইপের সাথে আমরা যদি ব্যাটারির পজিটিভ পোলারিটি অংশটা যুক্ত করি, তো এইটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। আর যখন আমরা সেমিকন্ডাক্টরের বা ডায়োডের নেগেটিভ অংশের সাথে, এই নেগেটিভ অংশের সাথে ব্যাটারি পজিটিভ অংশ এবং এর পজিটিভ অংশের সাথে ব্যাটারি নেগেটিভ অংশ যুক্ত করি, এটাকে আমরা বলতেছি রিভার্স বায়াস। তো রিভার্স বায়াস এন্ড ফরওয়ার্ড বায়াসের মধ্যে যে জিনিসটা হয় সেটা হচ্ছে, ফরওয়ার্ড বায়াসে যখন এটা থাকে তখন হচ্ছে এই ডায়োডটা সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লোকে অ্যালাউ করে। কিন্তু যখন রিভার্স বায়াসে থাকে, অর্থাৎ উল্টা সংযোগে থাকে, তখন কিন্তু সার্কিটের মধ্যে সে কারেন্ট প্রবাহিত হতে দেয় না। এটা থেকে আমরা বুঝতে পারছি যে এটা অবশ্যই একটা পোলার ডিভাইস, এন্ড এর সাথে কিন্তু প্লাস অথবা মাইনাস টার্মিনালকে কিভাবে যুক্ত করব তার একটা ব্যাপার আছে। তো এখানে আপনার কিছু ডায়োডের এক্সাম্পল দেখতে পাচ্ছেন। এই ধরনের ডায়োড মূলত এই যে জেনারিক ডায়োড যেটা আছে, এটাই আমরা সার্কিটে মেইনলি ব্যবহার করে থাকি। আর ডায়োডের একটা বিশেষ টাইপ হচ্ছে লাইট এমিটিং ডায়োড। লাইট এমিটিং ডায়োড আমরা অলরেডি দেখে আসছি, যেটাকে আমরা এলইডি বলি। লাইট এমিটিং ডায়োড গুলোকে যদি আমরা ফরওয়ার্ড বায়াসে যুক্ত করতে পারি, তাহলে এটা কিন্তু আমাদের আলো দেয়। আমরা হচ্ছে এরপরে নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। একটু আগে আমি যেটা বলে আসছিলাম যে ফরওয়ার্ড বায়াস এন্ড রিভার্স বায়াস, এখানে ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াসের দুইটা কানেকশন দেখা যাচ্ছে অ্যানিমেশনের মাধ্যমে। তো আপনারা দেখেন, ফরওয়ার্ড বায়াসে যখন আমি সুইচটা ওপেন করে দিচ্ছি, সরি ওপেন না, সুইচটা অন করে দিচ্ছি, তখন সার্কিটটা কিন্তু ফুল হয়ে যাচ্ছে, মানে ফুলফিল হয়ে যাচ্ছে এখান থেকে। আর যখনই আমি সার্কিটটা ওপেন হয়ে এখান থেকে কারেন্ট পাস হওয়া শুরু করলো, তখন কিন্তু এই যে এই ডায়োডের মধ্যে দেখেন চার্জ গুলো কিন্তু এই মাঝখানে একটা বাধা ছিল, সেই বাধাটা অতিক্রম করে বাম পাশে থেকে ডান দিকে ইজিলি চার্জ গুলো যাতায়াত করতে পারতেছে। কিন্তু যখন আমি রিভার্স বায়াসে কানেকশন দিচ্ছি, অর্থাৎ উল্টা দিকে, অর্থাৎ আমি হচ্ছে পি টাইপ বা প্লাস অংশের সাথে ব্যাটারির নেগেটিভ অংশ যুক্ত করে দিচ্ছি, তখন কিন্তু মাঝখানের যে বাধাটা ছিল, সেই বাধাটা কিন্তু কমতেছে না, বরং আরো দুই দিকে প্রসারিত হয়ে যাচ্ছে, তাই না? যেহেতু প্রসারিত হয়ে যাচ্ছে, তো এই মাঝখানে কিন্তু কোনো চার্জ প্রবাহিত হতে পারতেছে না, বা ইলেকট্রন কিন্তু এইদিকে মুভ করতে পারতেছে না, বা কারেন্ট ফ্লো হতে পারতেছে না। তো যদি কারেন্ট ফ্লো না হয়, তার মানে কিন্তু রিভার্স বায়াসে আমরা কোনো কারেন্ট ফ্লো পাচ্ছি না এখান থেকে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে লেখা আছে ক্যান বি ইউজড ফর সেফটি ইস্যুস, মানে আমরা এটা সার্কিটের নিরাপত্তার জন্য ব্যবহার করতে পারি। এর আগে যেরকম আমরা সিফাত ভাইয়া বলছিলেন যে সার্কিটের নিরাপত্তার জন্য আমরা ফিউজ ব্যবহার করতে পারি, তো সিমিলারলি আমরা ডায়োড কেন ব্যবহার করতে পারি, এটা হচ্ছে অন্য আরেকটা ইস্যু। মনে করেন আমাদের একটা সার্কিট আছে, তো সার্কিটটায় আমরা সব ঠিকঠাক ভাবে সেট আপ করলাম, সেট আপ করে আমরা যখন কানেকশন দিলাম, কানেকশন দেওয়ার সময় আমাদের একটু ভুল হয়ে গেল, যে আমাদের যেখানে প্লাস টার্মিনালটা সংযুক্ত করার কথা ছিল, সেখানে আমরা প্লাস টার্মিনাল সংযুক্ত না করে ভুল করে মাইনাস সংযুক্ত করে দিলাম, আর প্লাসের সাথে মাইনাসটা দিয়ে দিলাম। এক্ষেত্রে কিন্তু যদি এই আহ, আমাদের যে সার্কিটটা আমরা তৈরি করেছি, সেটা যদি প্লাস মাইনাসের প্রতি বেশি সংবেদনশীল হয়, অর্থাৎ পোলার ডিভাইস হয়ে থাকে, সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো এখন যদি আমরা একটা ডায়োডকে এর সামনে কানেক্ট করে দিই, একটা ডায়োডকে যদি আমরা কোনো একটা সার্কিটের সাথে সিরিজে কানেক্ট করে দিই, সিরিজে কানেক্ট করে দেওয়ার অর্থ হচ্ছে
আহ, যখনই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, অর্থাৎ ফরওয়ার্ড বায়াসের অর্থ হচ্ছে প্লাস টার্মিনালটা ডায়োডের পি টাইপের সাথে অর্থাৎ সঠিক সংযোগে থাকবে, তখনই শুধুমাত্র সেই সার্কিটে কারেন্ট প্রবাহিত হতে অনুমতি দিবে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু যখন রিভার্স বায়াসে আমি মনে করেন ভুল করে প্লাসের সাথে মাইনাস দিয়ে দিলাম, সংযোগ করে দিয়ে দিলাম, তখন কিন্তু সে আমার সার্কিটে কারেন্ট ফ্লো অ্যালাউ করবে না। যদি অ্যালাউ না করে সেক্ষেত্রে কিন্তু আমার সার্কিটে পুড়ে যাবে না বা নষ্ট হবে না। তো এই কারণে কিন্তু ডায়োডটা আমরা সেফটি মেজার হিসেবে ব্যবহার করতে পারতেছি। কারো কি কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? সব ডায়োডে কি ইউজ করা যাবে নাকি কয়েকটা স্পেসিফিক ডায়োড? এদের প্রকারভেদটা আমরা আজকে দেখাচ্ছি না, প্রকারভেদটা আমরা নেক্সট ওয়ার্কশপে দেখাবো। তবে ডায়োড যে আমরা যেটা ব্যবহার করবো সেটা জেনার ডায়োডই ব্যবহার করা হয়। তোমরা যেই সরি আপনারা যেই বোর্ড গুলো দেখেন, পিসিবি বোর্ড বিভিন্ন ডিভাইসের মধ্যে, যেমন আপনারা যদি মোবাইলের চার্জারটা খুলে ফেলেন, মোবাইলের চার্জারের মধ্যে দেখবেন যে চারটা ডায়োড আছে, চারটা ডায়োড অথবা দুইটা ডায়োড। এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে, এই যে এই পাশে একটু যাই আমি আগের স্লাইডে, জেনারিক ডায়োড যেটা আছে এটাই আপনারা দেখতে পাবেন, দুইটা ডায়োড অথবা চারটা ডায়োড। এখানে ডায়োড ব্যবহার করে আহ সাধারণত এসি, আমরা যে কারেন্টটা ব্যবহার করি, আমাদের যে সাপ্লাই লাইন, সেই সাপ্লাই লাইন কিন্তু এসি। আর আমাদের মোবাইলে চার্জ দেওয়ার জন্য দরকার হয় ধরেন যে 3.7 ভোল্ট ডিসি, অথবা ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য 6 ভোল্ট ডিসি দরকার হয়। তো এই কাজটা করার জন্য আমরা ডায়োডটা ব্যবহার করি। তো এই জিনিসগুলো আমরা আরো নেক্সট ওয়ার্কশপে ডিটেইলসে জানতে পারবো, ঠিক আছে? তবে জেনারিক ডায়োডটা মেইনলি আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করা হয়, কমন ইউজ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন যেহেতু নাই তাহলে আমি হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট স্লাইডে আছে হচ্ছে, একটু আগেই আমরা এটা একটু বলে আসছি যে এলইডি। আর এলইডি যেহেতু একটা ডায়োড, এরও অবশ্যই প্লাস এবং মাইনাস টার্মিনাল থাকে। আর এর প্লাস এবং মাইনাস টার্মিনালকেও আমরা ব্যাটারিতে সঠিকভাবে সংযুক্ত যদি না করি তাহলে কিন্তু এটা আমাদের জ্বলবে না। একটু আগে আপনারা দেখেছেন যে মোল্লা আহমেদ যেটা দেখালো টিঙ্কার প্যাডে, একটা ব্যাটারির সাথে যখন আমরা প্রথমে একটা এলইডি কে যুক্ত করলাম, এটা কিন্তু ইচ্ছা মতো যুক্ত করলেই জ্বললো না প্রথমে। তো আমাদেরকে কিন্তু এর প্লাস টার্মিনালের সাথে ব্যাটারির প্লাস টার্মিনাল এবং মাইনাস টার্মিনালের সাথে ব্যাটারির মাইনাস টার্মিনাল সঠিকভাবে যখন যোগ করা হয়েছে তখনই কিন্তু এলইডিটা জ্বলছে। তার মানে হচ্ছে এলইডি যেহেতু একটা ডায়োড, ওয়ান টাইপ অফ ডায়োড, তো এটাও কিন্তু এর পোলারিটির ব্যাপারটা আছে, এন্ড এখানে আমার প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস সঠিকভাবে সংযুক্ত করতে হবে। আর এলইডি কে আমরা সাধারণত সার্কিট ডায়াগ্রামে অথবা বিভিন্ন সিমুলেশন সফটওয়্যারে স্কেমেটিক্সে যখন দেখাই, তখন হচ্ছে এই বাম পাশে উপরের দিকে যে সিম্বলটা আছে এটা এই সিম্বলে ইউজ করি। অর্থাৎ মাঝখানে কিন্তু একটা ডায়োডের মতো সিম্বল আছে, এটা ত্রিভুজ আছে, একটা দাগ আছে, অর্থাৎ এটা একটা ডায়োড বোঝা যাচ্ছে, আর বাইরে একটা গোল দাগ দিয়ে বোঝা যাচ্ছে এটা একটা লাইট ইমিটিং ডায়োড বা এলইডি। এখন এলইডি আবার বিভিন্ন রকমের আছে। তো এলইডি আপনারা কি দেখছেন সবাই? দেখেন নাকি, কে বলেন তো, মাইক আনমিউট করে। আচ্ছা, যেহেতু কেউ বলে নাই তাহলে আমি ধরে নিচ্ছি যে সবাই হচ্ছে এলইডির সাথে পরিচিত। এলইডি আমরা সাধারণত যে আমাদের সব থেকে সহজ এক্সাম্পল দেওয়া যায় যে টর্চ লাইটে, টর্চ লাইটে কিন্তু এলইডি ব্যবহার হয়। অর্থাৎ যখন টর্চ লাইটটা আমাকে অন্ধকারে আলো দেয় তখন কিন্তু আমরা এই উপরে যে এলইডিটা আছে সাদা এলইডি, এটা ইউজ করি, এটা থেকে আমরা আলো পাই। আর যখন আমরা চার্জে দিই তখন কিন্তু আমাদের এই লাল রঙের এলইডিটা, লাল রং অথবা সবুজ রঙের এলইডি দেখা যায়। তো এইগুলোকে বলে ইন্ডিকেটর টাইপের, ইন্ডিকেটর এলইডি। আচ্ছা, তো এরপরে আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট স্লাইডে যেটা আছে পটেনশিওমিটার। আচ্ছা, আপনারা কি সবাই পটেনশিওমিটারের সাথে পরিচিত? জি ভাই। পটেনশিওমিটার, জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, পটেনশিওমিটার জানেন না কে কি? তারা একটু বলেন তো। আচ্ছা, তাহলে সবাই জানে হয়তো, আমি ধরে নিচ্ছি। পটেনশিওমিটার এমন একটা যন্ত্র, অর্থাৎ এখানে আমরা টিঙ্কার ক্যাডে একটু আগে যে এক্সাম্পলটা দেখে আসলাম, যে একটা 9 ভোল্টের ব্যাটারির সাথে যখন আমি একটা এলইডি কানেক্ট করছিলাম তখন কিন্তু দেখাচ্ছিল এটার মধ্যে এক্সেসিভ কারেন্ট ফ্লো হচ্ছিল, অর্থাৎ অতিরিক্ত কারেন্ট ফ্লোর কারণে এলইডি কিন্তু নষ্ট হয়ে যেত। তো যেহেতু অতিরিক্ত কারেন্ট ফ্লোর কারণে এলইডি নষ্ট হয়ে যেত, তখন কিন্তু আমরা এলইডিটাকে সঠিকভাবে জ্বালানোর জন্য এর সাথে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করছিলাম না? এন্ড রেজিস্ট্যান্সটা কিভাবে কানেক্ট করছিলাম, সিরিজে না প্যারালাল? ভাইয়া সিরিজ সিরিজে, হ্যাঁ, ভেরি গুড। সিরিজে যেহেতু যুক্ত করছিলাম, তো সিরিজে যুক্ত করলে কি হয়,
সিরিজে যুক্ত করার কারণে এই যে 9 ভোল্টের ব্যাটারিটা আছে সেই ব্যাটারির ভোল্টেজটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়। তো এটাকে বলা হয় ভোল্টেজ ডিভাইডার রুল। তো এটা যেহেতু ম্যাথমেটিক্যাল টার্ম, এখানে আমি ডিটেইলসে যাচ্ছি না। তবে তোমরা রোবোয়ার্ডার ইউটিউব চ্যানেলে কম্পোনেন্টস এর বেসিকে একটা প্লেলিস্ট আছে, ওইখানে যদি তোমরা যাও, ওইখান থেকে তোমরা পোটেনশিওমিটারের উপর একটা ভিডিও দেখতে পাবে। তো আমি হচ্ছে পোটেনশিওমিটার কিভাবে কাজ করে সেটা বলতেছি। তো এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার, অর্থাৎ আমরা যে ব্যাটারির ভোল্টেজটা ছিল টিঙ্কারগেটে আমরা যেটা দেখছিলাম 9 ভোল্টের ব্যাটারি, এটা কিন্তু এর ভোল্টেজটা দুইটা পার্টে ভাগ হয়ে যাচ্ছিল। এন্ড একটা অংশ যাচ্ছিল এলইডি অ্যাক্রসে বা এলইডি পাশে, এলইডি তে ভোল্টেজটা ড্রপ হচ্ছিল, আর আরেকটা অংশ ড্রপ হচ্ছিল ওই যেই আমরা 1 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স যুক্ত করছিলাম বা 500 ওহমের একটা রেজিস্ট্যান্স যুক্ত করছিলাম তার অ্যাক্রসে। এইখানে যে ভোল্টেজটা কমে গেল, অতিরিক্ত ভোল্টেজ যে এলইডির পাশে কিন্তু ভোল্টেজটা মানে এলইডির দুই প্রান্তে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছিল সেই ভোল্টেজটা কিন্তু কমে গেছে। আর অতিরিক্ত ভোল্টেজ না হওয়ার কারণে এলইডি ঠিকভাবে জ্বলতে পারতেছে। তার মানে আমরা যখনই কোনো একটা এলিমেন্টকে সঠিক পরিমাণে ভোল্টেজ সাপ্লাই করতে চাই, তাহলে তার প্যারালালে না, সিরিজে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করতে হয়। এখন মোল্লা আহমেদ যেটা দেখালো যে প্রথমে কিন্তু সে 1 কিলো ওহমের রেজিস্ট্যান্স যুক্ত করছিল, এন্ড তারপরে 1 কিলো ওহমের পরে দেখালো যে যখন 500 ওহম আমি যুক্ত করতেছি তখনও কিন্তু লাইটটা জ্বলতেছে, অর্থাৎ তখন আরো লাইটটা উজ্জ্বল ভাবে জ্বলতেছে। মানে তার মানে হচ্ছে 500 যখনই আমি রেজিস্ট্যান্সটা কমাই দিচ্ছি, ওই রেজিস্ট্যান্স যখন কমে যাচ্ছে তখন কিন্তু ওই রেজিস্ট্যান্সের ভোল্টেজ লসটা কম হচ্ছে। যদি লসটা কম হয় তখন আমার লাইটটা আবার ভোল্টেজ বেশি পাচ্ছে, এই জন্য লাইটটা বেশি উজ্জ্বল ভাবে জ্বলতে পারতেছে। তো এইখানে আমরা যে কনসেপ্টটা পাই সেটা হচ্ছে পরিবর্তনশীল রোধের একটা কনসেপ্ট বা পরিবর্তনশীল রেজিস্ট্যান্সের একটা কনসেপ্ট। তো পরিবর্তনশীল রেজিস্ট্যান্সের কাজটাই আমাকে যে করে দেয় তাকে আমরা বলছি পোটেনশিওমিটার। অর্থাৎ পোটেনশিওমিটারের সব থেকে ভালো এবং ইজি এক্সাম্পল হচ্ছে আমাদের রিয়েল লাইফে ফ্যানের রেগুলেটর। ফ্যানের রেগুলেটরটা কি হয়, যখন আমরা রেগুলেটরটা কমাই দিই বা বাম দিকে ঘুরে কমাই দিই, তখন কি হয়, ফ্যান আমাদের আস্তে চলে না, আস্তে বাতাস দেয়। আস্তে কেন বাতাস দেয়? কারণ ফ্যানে কিন্তু ভোল্টেজ ড্রপটা কম হচ্ছে। আর যখনই আমরা ফুল স্পিডে দিয়ে দিই তখন কিন্তু আহ, এই রেগুলেটরের মধ্যেও কিন্তু একটা পোটেনশিওমিটার আছে। সেই পোটেনশিওমিটারের মধ্যে কিন্তু ভোল্টেজ ড্রপটা তখন কমে যাচ্ছে। যদি ভোল্টেজ ড্রপটা কমে যায় তখন ফ্যানের পাশে সব ভোল্টেজ জমা হচ্ছে, তো সব ভোল্টেজ যখন ফ্যান পাবে তখন তো ফ্যান জোরে ঘুরবে। পোটেনশিওমিটার আমাদের সেই কাজটা করে দেয়। অর্থাৎ এখান থেকে হচ্ছে এখানে দেখো একটা পোটেনশিওমিটার হচ্ছে তিনটা পিন থাকে, একটা হচ্ছে গ্রাউন্ড পিন, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে ভিসিসি হচ্ছে আমরা ইনপুট দিই, সরি ভিসিসি হচ্ছে ভোল্টেজ সাপ্লাই দিই আমরা। আর আউটপুটে হচ্ছে আমরা যতটুকু ভোল্টেজ দরকার ততটুকু পাই। অর্থাৎ ভিসিসি তে আমরা ভোল্টেজটা সাপ্লাই দিব। মনে করো আমার একটা এলইডি কে জ্বালাতে 3.7 ভোল্ট দরকার, কিন্তু আমাদের হাতে একটা ব্যাটারি আছে, সেটা হচ্ছে 4.5 ভোল্টের একটা ব্যাটারি। তো 4.5 ভোল্ট থেকে আমি 3.7 কি করে পাবো? এটা পাওয়ার জন্য আমাকে অবশ্যই একটা রোধ যুক্ত করতে হবে ওই এলইডির সাথে সিরিজে। সিরিজে রেজিস্ট্যান্সটা কানেক্ট করলে কি হবে, অতিরিক্ত ভোল্টেজটা রেজিস্ট্যান্সটা নিয়ে নেবে, আর যেটুকু আমার প্রয়োজনীয় সেটুকু আমার এলইডিটা পাবে ঠিকভাবে জ্বলার জন্য। কিন্তু এখন দেখা যাচ্ছে যে রেজিস্ট্যান্সের মান যত কম করবো বা বেশি করবো, তার সাথে কিন্তু এলইডি উজ্জ্বল বা এই যে কতটা উজ্জ্বল ভাবে জ্বলবে বা অন্ধকার ভাবে জ্বলবে তার সেই ব্যাপারটা রিলেটেড। সেই কারণে যখন আমরা এরকম একটা ব্যাপার আসবে যে একটা এলইডি কে আমরা জ্বালাচ্ছি কিন্তু আমাদের যে পরিমাণ ভোল্টেজটা দরকার তার থেকে অতিরিক্ত ভোল্টেজ হয়ে গেছে, তখন আমরা পোটেনশিওমিটার ব্যবহার করে ওই এলইডি কে জ্বালানোর জন্য বা ওই কম্পোনেন্ট কে চালানোর জন্য আমার যতটুকু ভোল্টেজ দরকার ততটুকু আমরা নিতে পারি। আর এখানে দেখো একটা নব আছে, এখানে দেখো যে 4 ধরনের আমি পোটেনশিওমিটার দেখাইছি, 3 ধরনের মেইনলি। তো এইটা কিন্তু দেখা যাচ্ছে যে এই প্রথমটা হচ্ছে একদম ফ্যানের রেগুলেটর, যেরকম ফ্যানের রেগুলেটরের বাইরে যে প্লাস্টিকের কভারটা থাকে, তোমরা কি ওটা কখনো খুলে দেখছো? জি ভাইয়া। আচ্ছা, এরকম একটা জিনিস থাকে না? জি ভাইয়া, সেম টু সেম। জি আচ্ছা, ঠিক আছে। আর এটা হচ্ছে এই ছাড়াও আরো 2 ধরনের পোটেনশিওমিটার আছে। একটা হচ্ছে এই যে নীল রঙের একটা পোটেনশিওমিটার দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে উপরে একটা নব থেকে, ছোট্ট একটা সোনালী কালার নব। এটা হচ্ছে স্ক্রু ড্রাইভার দিয়ে বা অন্য কোনো মানে ছোট একটা কোনো একটা কর্নার দিয়ে ঘোরাতে হয়। আর এরপরে আরেকটা অংশ দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে উপরে একটা প্লাসের মতো অংশ আছে। আর এটার সাথে এই ধরনের আমরা অনেকটা স্ক্রু দেখি না এরকমের? জি ভাইয়া। আচ্ছা, স্ক্রু স্ক্রু ড্রাইভার দিয়েও কিন্তু এটা অপারেট করা যায়। অর্থাৎ এটা আমি ঘুরায় বাম দিকে ঘুরালে হয়তো আমার ভোল্টেজটা কম আউটপুট দিবে, আর ডান দিকে ঘুরালে ভোল্টেজটা বেশি আউটপুট দিবে। আর এই জিনিসটা আমরা সাধারণত যে এখান থেকে যেই আউটপুটটা পাচ্ছি
এটা কিন্তু তার আগে আমি একটু বলে নিই যে আরডুইনোতে কিন্তু আমাদের যে অন সিগন্যাল বলতে কিন্তু 5 ভোল্ট বোঝানো হয়, অফ বলতে কিন্তু 0 ভোল্ট বোঝানো হয়। এটা কি আপনারা জানেন? সুইচ অন আর অফ, অন বলতে জি বোঝায় ভাই, 5 হ্যাঁ ভোল্ট জানি। আর অফ বলতে বোঝায় 0 ভোল্ট। তার মানে আরডুইনো কিন্তু আমাদের যে ডিজিটাল সিগন্যাল আছে সেখানে অন বলতে 5 আর অফ বলতে 0, 0 ভোল্ট, 5 0 ভোল্ট, অথবা অন বলতে কিন্তু 1 বোঝায় বাইনারি সংখ্যার ভিত্তিতে যদি আমি বলি। তো আমি ওদিকে যাচ্ছি না। তো এখানে আরডুইনো কিন্তু আমাদের 5 ভোল্টের উপস্থিতি আর 0 ভোল্টের উপস্থিতি বুঝতে পারছে। কিন্তু আমাদের মনে করেন যে একটা 3.7 ভোল্ট আছে, 3.7 ভোল্টের অস্তিত্ব আমি কিভাবে মেজার করবো? সেটা মেজার করার জন্য বা পরিমাপ করার জন্য আমার কিন্তু আরডুইনোতে অ্যানালগ পিন বলে 6টা পিন আছে, A0 থেকে A5 পর্যন্ত। এই পিনগুলো দিয়ে কিন্তু আমি এই পোটেনশিওমিটারের যে আউটপুটটা আছে না, এই আউটপুটটা থেকে নিয়ে কিন্তু এইখানে কানেক্ট করে দিতে পারি। যদি এই অ্যানালগ পিনগুলো একটাতে কাউন্ট করে দিতে পারি, তো এখান থেকে কত ভোল্টেজ আমি আউটপুট পাচ্ছি বা এই পোটেনশিওমিটারটা আমাকে কতটুকু আউটপুট দিচ্ছে সেটা আমি নির্ণয় করে তারপরে আমি আমার সার্কিটে ব্যবহার করতে পারি, যাতে আমার সার্কিটে নষ্ট না হয়ে যায়। অর্থাৎ আমরা যতটুকু ভোল্টেজ পাওয়ার কথা সেটা আমরা পাচ্ছি কিনা সেটা আমরা আগে অর্ডিনো দিয়ে যাচাই করে নিতে পারি। আর এই যাচাইটা করার জন্য আমরা অ্যানালগ পিন ব্যবহার করতে পারি। আচ্ছা, পোটেনশিওমিটার পোটেনশিওমিটার সম্পর্কে আমি একটু বলছি। আহ, এখন এর মধ্যে আপনাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা বলতে পারেন আমাকে। এনি কোয়েশ্চেন? আচ্ছা, যেহেতু কেউ কোনো কোশ্চেন জিজ্ঞেস করছে না, আমি ধরে নিচ্ছি যে সবাই বুঝতে পারছে। তো আমি হচ্ছে পরবর্তী টপিকে যাচ্ছি। এরপরে, এবং এটা হচ্ছে আমার অংশের লাস্ট টপিক, এটা হচ্ছে এলডিআর, অর্থাৎ লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার বলতে কি বোঝায়? আচ্ছা, লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার দেখেন নাই কে কে? একটু হ্যান্ড রেজ করেন তো, অথবা মাইক আনমিউট করে বলেন। আনমিউট করে বলেন। ভাইয়া আমি দেখি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলতেছি এ সম্পর্কে। আচ্ছা ঠিক আছে, আমি জি, আচ্ছা, লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টারকে আমরা ফটো রেজিস্টারও বলতে পারি। অর্থাৎ আহ, এমনি অবস্থায় যখন এটা অন্ধকারে রাখা হবে, এখানে একটা গ্রাফ আপনারা দেখতে পাচ্ছেন। এই গ্রাফটার ক্ষেত্রে কিন্তু আমরা ওয়াই অক্ষ বরাবর রেজিস্ট্যান্স এবং এক্স অক্ষ বরাবর লাইট ইন্টেন্সিটি নিচ্ছি। তো এইখানে দেখা যাচ্ছে যখন লাইট ইন্টেন্সিটি কম থাকে, এখন লাইট ইন্টেন্সিটি কম বলতে কি বোঝায়? যখন আমাদের মনে করেন যে একটা রুমে অন্ধকার, অন্ধকার মানে কিন্তু লাইটের ইন্টেন্সিটি সেখানে নাই। অর্থাৎ ইন্টেন্সিটি যখন খুবই কম থাকে তখন এর রেজিস্ট্যান্স অনেক বেশি থাকে। আর যখনই লাইট ইন্টেন্সিটি বাড়ে তখন রেজিস্ট্যান্স আস্তে আস্তে ফল করে বা কমতে থাকে। অর্থাৎ যখন আমি একটা উজ্জ্বল একটা আলো দিয়ে এই রেজিস্টারটাকে আলোকিত করব তখন কিন্তু এর রেজিস্ট্যান্স অত্যন্ত কমে যাবে। তার মানে এলডিআর হচ্ছে একটা পরিবর্তনশীল রেজিস্ট্যান্স। যেই কাজটা আমরা পোটেনশিওমিটার এর আগে করে আসছিলাম, পোটেনশিওমিটারও কিন্তু আমাদের একটা পরিবর্তনশীল রোধ বা পরিবর্তনশীল রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সের মান কমিয়ে বা বাড়িয়ে আমরা কিন্তু সার্কিটে প্রয়োজনীয় পরিমাণ আউটপুটটা দিতে পারি। সেম ওয়ে এলডিআরও কিন্তু এইভাবেই মানে ভোল্টেজ ভোল্টেজ না সরি রেজিস্ট্যান্স পরিবর্তন করতে পারে। অর্থাৎ আমরা যখন এখানে বেশি উজ্জ্বল আলো থেকে রাখবো তখন কিন্তু এর রেজিস্ট্যান্স কমে যাবে। যদি রেজিস্ট্যান্স কমে যায় তাহলে কিন্তু এর মধ্যে অনেক বেশি কারেন্ট ফ্লো হবে। আর যখনই আমরা আলোতে রাখবো, আমরা অনেক সময় এরকম সেন্সরের কথা শুনছি না, যে আমি একটা জায়গায় একটা সেন্সর মানে সেই সেন্সরটা রাখলাম, রাখার পরে আমি যদি সেন্সরটা আশেপাশে অন্ধকার করে দিই তাহলে একটা লাইট জ্বলে উঠতে পারে। বা আমি এইভাবে সার্কিটটাকে এমন ভাবে কন্ট্রোল করবো যাতে করে আমি হচ্ছে অন্ধকারের উপস্থিতিতে একটা লাইট জ্বালাই দেবো, আবার যখন অন্ধকারের জায়গায় আলো চলে আসবে তখন আবার লাইটটা অফ হয়ে যাবে। এরকম প্রজেক্ট তো আপনারা দেখছেন, তাই না? জি ভাই। আচ্ছা, তো এখানেও কিন্তু এরকম একটা ব্যবহার করা যায় যে যখনই অন্ধকারে রাখা হবে তখন কিন্তু এর রেজিস্ট্যান্স অনেক বেশি থাকবে। আর যদি অনেক বেশি রেজিস্ট্যান্স থাকে তখন কিন্তু আমার এই যে বাইরের সার্কিটে কারেন্ট ফ্লো সেটা কিন্তু কমে যাবে। যখন, কারণ আমরা ওহমস এর সূত্র থেকে কি জানি, আই ইকুয়াল টু ভি বাই আর, মানে রেজিস্ট্যান্স যখন বাড়ে তখন কিন্তু কারেন্ট ফ্লো অনেক কমে যায়। তার মানে অন্ধকারে এটা রেজিস্ট্যান্স অনেক বেশি, কারেন্ট ফ্লো কমে যাচ্ছে। আর এই যে কারেন্ট ফ্লোর মানটা কমে গেল, এই কারেন্ট ফ্লো কমে যাওয়া মানটা আমরা যদি আরডুইনোর অ্যানালগ পিন দিয়ে ইনপুট নিতে পারি, আর সেই ইনপুটের অনুসারে আমরা যদি একটা আউটপুট সিগন্যাল দিতে পারি যে যখনই আমাদের কারেন্ট ফ্লো মানটা কমে যাবে। আর কারেন্ট ফ্লোর মান কমে যাচ্ছে কিভাবে? যখন লাইটের ইন্টেন্সিটি কমে যাচ্ছে। তো লাইটের ইন্টেন্সিটি কমার সাথে সাথে কারেন্ট ফ্লো কমে গেল, সরি হ্যাঁ, লাইটের ইন্টেন্সিটি কমার সাথে সাথে কারেন্ট ফ্লো কমে গেল।
সেই কমে কমে যাওয়ার কারণে যে সিগন্যালটা আমি পাবো, আরডুইনো ইনপুট নিবে, ইনপুট নিয়ে আমার বাইরের সার্কিটে, অর্থাৎ বাইরে যে লাইটটা আমি জ্বালাই দিব, যে আমার অন্ধকার হয়ে গেলে একটা লাইট জ্বালাই দিতে হবে, এরকম একটা আমি সার্কিট তৈরি করলাম। তো সেইখানে কিন্তু আমার এই অ্যানালগ পিন দিয়ে এর থেকে একটা আউটপুট গ্রহণ করে আমাকে বাইরের একটা সার্কিটকে আমি বাইরের সার্কিটকে অন করে দিতে পারি বা একটা লাইট জ্বালাই দিতে পারি। তো এই কাজটা কিন্তু আমি এলডিআর ব্যবহার করে করতে পারি। এলডিআরটা মূলত আলোর সাথে রোধের একটা সম্পর্ক নির্দেশ করে। আর এই সম্পর্কে রোবোয়ার্ডার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটা সুন্দর এক্সপ্লানেশন ভিডিও আছে, আমি হচ্ছে এখানে লিঙ্কটা দিয়ে রাখছি। যখন আপনারা এই প্রেজেন্টেশন ফাইলটা পাবেন সেখান থেকেও দেখতে পারেন, অথবা আমি এখন ক্লিক করে একটু দেখা দিতে পারি। আমি যদি এখানে ক্লিক করি, আমি যেহেতু কম্পিউটারের অডিওটা শেয়ার করে নিই সেজন্য হয়তো আপনারা ভিডিওটা শুনতে পাবেন না, তবে যেহেতু লিঙ্ক দেওয়া আছে আপনারা এই লিঙ্ক থেকে অথবা রোবোয়ার্ডার ইউটিউব চ্যানেল থেকে এখানে যে আপনারা হচ্ছে কম্পোনেন্টস বেসিক নামে একটা প্লেলিস্ট পাবেন, and ওইখান থেকে আপনারা এই পোটেনশিওমিটার, তারপরে হচ্ছে ফটো রেজিস্টার বা এলডিআর, এছাড়াও আরো অনেক কম্পোনেন্টস এর ডিটেইলস এখানে আছে। তো আপনারা এখান থেকেও অনেক কিছু জানতে পারবেন। তো আমার অংশের প্রেজেন্টেশনটা এই পর্যন্তই। আমি হচ্ছে হোস্টকে আমার ট্রান্সফার করে দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আর আমার এই অংশে যদি কোনো কোশ্চেন থাকে তা আপনারা জিজ্ঞেস করতে পারেন। ভাইয়া এলডিআর এরকম বাঁকা তারা চিহ্ন কেন থাকে? বাঁকা করা? এই যে এলডির উপরে একটা এরকম বাঁকা করা একটা চিহ্ন দেখতে পাচ্ছেন না, ওই যে উপরে আচ্ছা আচ্ছা, এই ঢেউয়ের মতন। জি জি ওটাই। আচ্ছা আচ্ছা, এর উপরে বাঁকা করা, এটা আসলে আমি যতগুলো এলডিআর দেখছি সবার ক্ষেত্রে এরকম ডিজাইন, তবে এর এক্সাক্ট রিজনটা আমি জানি না। যদি তন্ময় ভাই জানেন তাহলে একটু বলুন। প্রথমত হচ্ছে এখানে বেসিক্যালি হচ্ছে দুইটা মাথা আছে, আমি যদি একটু ব্যাখ্যা করি। অ্যাকচুয়ালি তো আমার এখানে মাউস দিয়ে দেখানো সম্ভব না, বাট মুখে বলি। তুমি এখানে দেখতে পাচ্ছ কি, একটা খয়েরি কালার অংশ, একটা সিলভার কালার অংশ। সিলভার কালার অংশটা হচ্ছে কন্ডাক্টর, আর খয়েরি কালার অংশটা হচ্ছে বিশেষ ধরনের একটা ম্যাটেরিয়াল, ঠিক আছে? তো ওই যে তুমি সিলভার কালার অংশ দেখতে পাচ্ছ, যে জিনিসটা তোমার ডিজাইনের মতো শেপ শেপ হয়ে আছে, এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি একদম পিওর কন্ডাক্টিভ। এখানে কোনো কাহিনী নাই, একদম শুধুমাত্র মেটাল, ঠিক আছে? মেইন কাহিনী হয় কিন্তু খয়েরি কালার জায়গাটার মধ্যে। এই জায়গাটা যে কাহিনীটা করে, এটার যে রোদ, সে লাইট পাইলে কমে যায়। যখন রোদের মান লাইট পেলে যখন কমে যাচ্ছে তখন কি হয়, ওই যে বাম পাশে মেটাল আর ডান পাশে মেটালের মধ্যে কিন্তু ছোটখাটো একটা ব্রিজ তৈরি হয়। ব্যাপারটা সেরকম যে ধরো তুমি একটা নদীর মধ্যে আছো, তোমার একটা শাক কোনো ব্রিজই ছিল না, পরে একটা সাঁকো হইলো, পরে দেখো তুমি অনেক অনেক বেশি লাইট দিছো, তখন হচ্ছে একটা লোহার ব্রিজ তৈরি হয়ে গেল। ব্যাপারটা এরকম, খুব সহজে যেতে পারবে তখন। তো যত বেশি লাইট দেওয়া হবে, ওই খয়েরি কালার অংশ যত বেশি কন্ডাক্টিভ হয়ে যাবে। যখনই খয়েরি কালার অংশ বেশি কন্ডাক্টিভ হয়ে যায় তখন কি হয়, দুই জায়গার মধ্যে খুব সুন্দর হচ্ছে কারেন্ট ফ্লো করতে পারে, যার ফলে রেজিস্ট্যান্সের মানটা অনেক কমে যায়। এক্স্যাক্টলি এই কারণে লাইট ফেললে হচ্ছে রেজিস্ট্যান্স কমে, আর লাইট না দিলে রেজিস্ট্যান্স বাড়ে। আচ্ছা, আর কি কারো কোনো কোশ্চেন আছে আমার এই অংশের মধ্যে? যেহেতু কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমি হোস্ট নাবিলা আপুকে ট্রান্সফার করছি। থ্যাংক ইউ এভরিওয়ান। ধন্যবাদ হাবিব। আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে আমাদের তিনজন মেন্টরের কাছে? আচ্ছা, আমি ধরে নিচ্ছি আপনাদের আর কোনো কোশ্চেন নেই। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার